দেখলেন আপনারা যে আজ গড়িয়ার অবৈধ ক্লক টাওয়ার ভেঙেছে নতুন বিজেপি সরকার এসে, খুব ভালো কথা। বেআইনি কাজ আটকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে, কৃতিত্ব দিতে আমার অন্তত বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু এই কৃতিত্ব তো অনায়াসে আগের সরকারই পেতে পারত, এবং তাতে কোনো রাজনৈতিক ঝুঁকিও ছিল না। কারণ এই কামডহরি ক্লক টাওয়ার অনেক আগেই তো ভাঙার নির্দেশ দিয়েছিল খোদ কলকাতা হাইকোর্ট। গত বছর 25শে জুন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি, আবার বলছি, গৌরাঙ্গ কান্ত, একেবারে অর্ডার আমার কাছে আছে, স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন গড়িয়ার এই টাওয়ারটাকে পুরসভাকে 2 মাস সময় দিলাম, তার মধ্যে ভেঙে ফেলতে হবে। কিন্তু ভাবুন, কলকাতা পুরসভা এই টাওয়ারটাকে ভাঙতে পারেনি, স্রেফ রাজনৈতিক বাধায় ভাঙার টিম বারবার গেছে, ফেরত এসছে। ভাবতে পারেন? আমার পরের বক্তা দেবজিতের কাছে আমার প্রশ্ন থাকবে, এ তো শুধু কলকাতা নয়, গোটা রাজ্য জুড়ে বছরের পর বছর অবৈধ নির্মাণ হয়ে বসে আছে। অন্তত 5 বছর লাগবে শুধুমাত্র এই ক্লক টাওয়ারের মতো পেন্ডিং কোর্ট অর্ডারগুলো যেখানে আছে সেইগুলোকে কার্যকর করতে। এই অভিযান নিঃসন্দেহে সাধুবাদযোগ্য, কিন্তু এই দমেই শেষ পর্যন্ত চলবে তো? দেবজিৎ কি বলে? সুমন্ত, প্রথমেই বলি যে বিজেপি সরকার আপনি বলে ফেললেন, এই সরকারটা বিজেপি সরকার নয়। অবশ্যই এটা বিজেপির জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত একটি সরকার, কিন্তু এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আমরা কখনোই বলিনি যেটা একটা দলীয় সরকার চলবে। যেটা গত 1.5 দশক ধরে চলেছে সেটা হচ্ছে তৃণমূল সরকার। তার আগে যে সরকার চলেছে সেটা হচ্ছে বাম সরকার, কিন্তু এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তারাও ডায়লগ দিত, 11তে ডায়লগ দিয়েছিল, এটা আমাদের সরকার নয়, এটা মা মাটি মানুষের সরকার। তার পরিণতিও তো দেখলাম। রাজ্য সরকার বলেনি, মা মাটি মানুষ, মানে ওদের স্লোগানের সরকার বলেছিল। ও তো ঠিকই ছিল, আমরাই বুঝতে ভুল করেছিলাম। কিন্তু কথাটা হচ্ছে যে আমরা এই সরকারকে কোনো রকমভাবে রাজনীতিকরণের দড়িতে গণ্ডিতে আটকে রাখতে চাই না। সরকার সরকারের কাজ করবে। যদি আমাদের সঙ্গে কোথাও কোনো মতের অমিল হয়, কিংবা আমাদের কখনো যদি মনে হয় যে আমাদের সরকার বা আমাদের বিধায়কদের দ্বারা পরিচালিত সরকার সেটা মানুষের নীতি বিরুদ্ধ হচ্ছে, বা যে মানুষরা আমাদের নীতি দেখে আমাদেরকে ভোট দিয়েছিলেন তাদের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে আমরা নিশ্চয়ই সেটা প্রপার ফোরামে জানাবো এবং তাই নিয়ে আলোচনা হবে। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় কোনো রকম বেআইনি নির্মাণ বা বেআইনি নির্মাণকে যারা বাঁচাতে গিয়েছিল তাদের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি নিয়েছে সেটাকে চালিয়ে যেতে হবে। বহু জায়গায় অকারণে রাজনৈতিক প্রতিশোধ স্পৃহায় অনেক ভালো বাড়িকেও, সুমনদা, এগুলো কি যখন তখন ভেঙে পড়তে পারে এরকম ভাবে বিপজ্জনক বাড়ি বলে স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছিল। আর যেগুলো সত্যি বিপজ্জনক বাড়ি, সেখানে বহাল তবিয়াতে কলকাতা কর্পোরেশনের মধ্যে একাধিক যন্ত্রপাতি নিয়ে সমস্ত কারখানা চলছে। উত্তর কলকাতার বহু জায়গা, মধ্য কলকাতার বহু জায়গা। আরে রশিদ খানের ডেরা যদি না ব্লাস্ট করতো তাহলে আমরা জানতেই পারতাম না যে ওখানে ওইসব হচ্ছে। সেই আমল থেকে এই আমল একই রকম, শুধু প্রত্যেকটা জায়গা। ওই যে কি একটা জায়গা আছে না, ওই যেখানে এটা হয়েছে তিলজলা দিয়ে ঢুকে গেলে কি কলোনি, গুলশান কলোনি, গুলশান, গুলফাম ইত্যাদি, সেই সব সিনেমা টিনেমা আমরা দেখেছি। কিন্তু ওখানে যদি ঢুকে পড়া যেত তাহলে এখনই চলে যান ক্যামেরা কাঁধে নিয়ে। কেন আপনারা পারেননি? আমি আপনাকে বলছি আপনারা পারেননি। এটাতে আমরা বলছি না যে পুলিশের সদিচ্ছা ছিল না। আজকে কোন সেনাবাহিনী নেমেছে? আজকে উদ্দীপনা আপনারাই প্রতিবেদনে দেখালেন, পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে গেল, জনতাকে সরিয়ে দিল, বিধায়ক সামনে ছিলেন। যে দলেরই বিধায়ক, ভোট কারা করেছে, কেন্দ্রীয় বাহিনী কতটা, আমাদের রাজ্যের এবং কলকাতার পুলিশই তো ফাটিয়ে নিরপেক্ষ ভোট করালো। এই যে পুলিশের কাছ থেকে লুকিয়ে সিটদারাটা খুলে নেওয়া হয়েছিল, প্রশাসনকে বুঝিয়ে দেওয়া হয়েছিল তুমি একটা কেন্দ্রর মতন জিনিস, তুমি নড়বে চড়বে হুড়ুর করে যাবে, কিন্তু যেই রাজনৈতিক দল এসে আমাদের আঙুলটা ঠেকিয়ে দেবে তুমি গুটিয়ে যাবে। ঠিক যেরকম লাল কেন্দ্রগুলো গুটিয়ে যায়, সেই জিনিস থেকে আজকে পুলিশ বেরিয়ে আসতে পেরেছে। ঠিক দেবজিৎ, কিন্তু পলিটিক্যাল উইল, তিলজলা, গুলশান কলোনি ঠিক আছে, কিন্তু যখন দেখবে পোস্তা বা বড়বাজারে একটা, আমি তো উদাহরণ দিলাম, 3টে তলা বেআইনি, আগুন লেগেছে, মানুষ আটকে আছেন, তখন সেইখানে ভাঙা হবে তো, সর্বত্র ভাঙা হবে তো, সর্বত্র, যত্র তত্র সর্বত্র যেখানে কোনো রকম বেআইনি কোনো কিছু থাকবে। আমি সরকারের প্রতিনিধি এখানে নই, কিন্তু আমি বিজেপির প্রতিনিধি হিসেবে আমি বলছি, যেখানে বেআইনি জিনিসপত্র থাকবে সেটাকে সরানো হবে। কোনো ওইসব রাগ ঢাকের ব্যাপার নেই। ওই তাস খেলার মতন আমি নোটিশ দেব, তুমি কাউন্টার নোটিশ দেবে, দুটো ক্যাভিয়েট করবে, তারপরে ভাঙবে। অর্ডার আছে, এবং যারা এর পেছনে থেকে সুতো নাড়েন, এই যে অনেক সময় দাবি ওঠে, কেন
কর্পোরেশনের লোকেরা কেন কিছু করলো না? রে করবে কি, বাড়ি ঘেরা হয়ে যাবে, জজের বাড়ি ঘেরা হয়েছে, জজের বাড়িতে পোস্টার পড়ছে, চিফ জাজের বাড়িতে যারা পোস্টার ফেলে দিতে পারে তারা একজন ঠিক বলছো, কর্পোরেশনের। কিন্তু আমি বলছি কর্পোরেশনেরও খেলা আছে। ধরো এই যে তলা ভাঙা, এতে একটা কার্যত ফুটো করে চলে যাওয়া হয়, যার বাড়ি তিনি একেবারে প্রসেস মেনে সেই ফুটো বুঝে যায়, আবার সেখানে নির্মাণ হয় দিনের পর দিন। এটা দিনের পর দিন চলে, কিন্তু সেই দিনের পর দিন চললে যদি তুমি গাছটা কি না রাখো তাহলে আর শাখা প্রশাখা বেরোবে না। এবং প্রত্যেকটা ক্ষেত্রে যাদের জন্য এটা হয়েছে তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে, কয়েকটা দৃষ্টান্তমূলক শাস্তি, চেহারা পাল্টে যাবে শহরে। না বাজে কি বাঁশড়ি, বাঁশি রাখবো না তো বাঁশি বাজবে কোথা থেকে? একটা কথা বলি, দেবজিৎদা বললো খুব ভালো লাগলো যে যেখানে বেআইনি কিছু হবে সেখানেই দলমত নির্বিশেষে ব্যবস্থা হবে। আর বিশ্বনাথদা বলছিলেন একটি বিশেষ এলাকায় লোকে হেলমেট ছাড়া ঘুরে বেড়াতো, সেটা নাকি বন্ধ হয়েছে। আমি একটা উদাহরণ না, বন্ধ হয়নি, বলতে কেস দিচ্ছে, যার ফলে হেলমেট বেশি কিনছে। আমি বলছি হেলমেট পরার পরে আমরা তো অভ্যস্ত ছিলাম যে দুই রকম নাগরিক, কারো মাথায় থাকবে হেলমেট, কারো মাথায় থাকবে না। আমরা অ্যাটলিস্ট রুল অফ ল কি বলে সবাইকে নিয়ম মানতে হবে, পরিবহনের আইন মানতে হবে। গতকাল ভবানীপুরে বিজেপির বিজয় মিছিল ছিল, সেখানে শুভেন্দুবাবুর আসার কথা, তার আগে ঘটনাচক্রে ওখান থেকে আমি কাজের সূত্রে ফিরছিলাম, তো সেখানে বিজেপির যারা কর্মী সমর্থক তারা প্রত্যেকেই বাইক নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছিলেন, কারো হেলমেট ছিল না, নট আ সিঙ্গেল ওয়ান, তারা বাইক নিয়ে কিন্তু ঘুরছিলেন। পুলিশ আমার তো এখন তৃণমূল করেন একজন বিজেপির মন্ত্রীর কথা মনে পড়ছেন, তিনি প্রধানমন্ত্রী তাকে ডেকে সতর্ক করেছিলেন যে তিনি হেলমেট ছাড়া ঘুরছিলেন বলে, মনে আছে তোমার? এখন তোমাদের দল করে। পুলিশ যেটা বিশ্বনাথদা বলছিলেন এবং দেবজিৎদাও বলছিলেন যে রং না দেখে, রাজনীতি না দেখে ব্যবস্থা নেব, গতকাল পুলিশ তো তাদেরকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। বিজেপির 1.5 দশক ধরে, দাদা 1.5 দশক ধরে রাজাবাজারে পুলিশকে অমুকের ছেলে বলে একদম কালীঘাট ব্রিজের মধ্যে তোমাদের দলের কর্মীরা বাইক হাতিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারো হেলমেট নেই। তৃণমূলের কর্মী সবকিছু তোমাদের বিজয় মিছিল, আমাদের পতাকা লাগিয়ে, আমাদের পতাকা হাতে নিয়ে আছে তো ধরবো, আমাদের পতাকা হাতে নিয়ে মুখে গেরুয়া আবির মেখে পুলিশকে যারা ঘুরছে, যারা বেআইনি কাজ করছে তারা সবাই তৃণমূলী। 70-75 বিজয় মিছিলে তারাও তৃণমূলী, 75 মানে বিজয় মিছিলে তোমাদের মধ্যে থেকে যারা এসেছে, তোমাদের বিজয় মিছিল না, আমরা তোমাদের বিজয় মিছিল, আমরা কাউকে পুলিশকে বড় ব্যবস্থা নিতে তৃণমূলী স্টাইলে বিজেপি হতে দেব না, আমরা সবাইকে জেলে ঢোকাবো ব্যবস্থা নিল। আমি তার সঙ্গে সাধারণ কর্মীরা যদি এটা করে থাকেন অত্যন্ত ক্রিমিনাল অফেন্স করেছেন, কিন্তু আমার স্পষ্ট কথা থাকবে যে নেতা নেত্রীরা যখন বাইকে চড়েন অথবা বাইকের পেছনে বসেন, ভোটের আগে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ছবি দেখেছি। আমার আবার যে কোনো নাগরিক একেবারে উদ্বিগ্ন হবেন, তারপরে তো আইন, যে কেউ একবার বললো না আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, দয়া করে হেলমেটটা পরে নিন। আমি বলছি আবার, হ্যাঁ আবার বলছি, আপনি আচরি ধর্ম পরের শিখাও। এবং কিন্তু এইটার একটা সম্পূর্ণ অন্য প্রেক্ষিতে এই অনুষ্ঠানে বলবো, তার কারণ আমার পরের বিষয়টা যেটা খুব গুরুত্বপূর্ণ এবং যে ছবিটা আমাদের ভালো লাগেনি, সেটা হচ্ছে হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা বন্দ্যোপাধ্যায়, তার সওয়াল করা নিয়ে একেবারে আইনি প্রশ্ন উঠেছে, আমি সেটা আসবো, কিন্তু চোর চোর স্লোগান শুনতে হলো। কিন্তু এর একটা দীর্ঘ ব্যাকগ্রাউন্ড আছে, আমি সমানভাবে সবটা দেখাবো, কিন্তু তার আগে প্রথমে আজকের দিনের অন্যতম গুরুত্বপূর্ণ খবর পরের প্রতিবেদনে দেখাচ্ছি। এসেছিলেন ভোট পরবর্তী হিংসার মামলায় সওয়াল করতে, আর তখনই হাইকোর্টে আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উঠল চোর স্লোগান, জয় শ্রীরাম ধ্বনি। আমার অনেক কাজ জানেন তো, আর এগুলো নিয়ে আমি ভাবিও না। আমার প্রায়োরিটি এখন আমার আগামী দিনের প্রজন্ম যারা, তাদের সফলতাটাকে সেলিব্রেট করা, অন্য কথাগুলো আমার কানে ঢুকবে না, আমি এগুলো নিয়ে ভাবিত নেই।
আর আমি নবান্নতে যাব। প্রধান বিচারপতির এজলাসের বাইরে থেকে মেন গেট পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখালেন আইনজীবীদের একাংশ। কিভাবে বিজেপির লয়াররা মমতা বন্দ্যোপাধ্যায়কে হেকেল করেছে, এটা তো জায়গা নয়। কে চোর কে ডাকাত তা বলার, তা তো আমরাও তো অনেক কিছু বলতে পারি, সেটা তো জায়গা নয়। কিছু তৃণমূলপন্থী আইনজীবী যারা আছেন তারা মমতা ব্যানার্জিকে দেখে চোর 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 করে চিৎকার করে উঠেছে, তাদেরই লোকজনরা আজকে চোর চোর বলে আখ্যা দিচ্ছেন। ভোটে পর্যুদস্ত হওয়ার 10 দিনের মাথায় নিজেই আইনজীবীর ভূমিকায় অবতীর্ণ হয়ে সওয়াল করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই খবর চাউর হতেই ভিড় জমে যায় হাইকোর্টের লবিতে। ভিড়ের মধ্যেই শুরু হয় চোর স্লোগান, জয় শ্রীরাম ধ্বনি। এই পরিস্থিতিতে ফের প্রধান বিচারপতির এজলাসে ফিরে যান মমতা বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারা বলেন, দেখুন বাইরে কি পরিস্থিতি, বেরোনো যাচ্ছে না। প্রধান বিচারপতি অনুরোধ করেন পরিস্থিতি যেন স্বাভাবিক করা হয়। প্রধান বিচারপতির যে এজলাস রয়েছে ফার্স্ট ফ্লোরে, সেখান থেকে একেবারে নিচে অর্থাৎ কলকাতা হাইকোর্টের মেন গেট পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে আসতে এখানকার যারা কর্তব্যরত পুলিশ আধিকারিক রয়েছেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় যে পুলিশ আধিকারিকরা রয়েছেন তাদেরকে কার্যত হিমশিম খেতে হয়। এবং তার গাড়ি যখন এখানে এসে পৌঁছয়, তিনি যখন গাড়িতে উঠবেন সেই সময়ও কিন্তু তাকে ঘিরে ধরে চোর চোর স্লোগান দেওয়া হয়। এবং একটা সময় পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে গিয়েছিল যে তাকে গাড়িতে ওঠা এবং উঠিয়ে এখান থেকে বের করে নিয়ে যাওয়া, এইটাই কিন্তু একটা চ্যালেঞ্জের মতো মনে হচ্ছিল পুলিশের কাছে। বিক্ষোভের বাধা ঠেলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন গাড়িতে গিয়ে বসেন, তখন নাগারে উড়ে আসতে থাকে চোর স্লোগান। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তাকে দেখলে মানুষ রাস্তায় চোর চোর বলে স্লোগান দেবে, এই কাজ বিজেপি করে না। এই পরিস্থিতিও বিজেপি তৈরি করেনি। এই পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। কৃতকর্মের ফল তো সবসময় পিছু ছাড়ে না। তবে এ ধরনের ঘটনা যাতে না হয়, সুস্থ স্বাভাবিক সমাজ সেটাই চায়। এদিকে আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে সওয়াল করার পরই রাজ্য বার কাউন্সিলের কাছে চিঠি পাঠালো বার কাউন্সিল অফ ইন্ডিয়া। জানতে চাওয়া হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কি আইনজীবী হিসেবে সওয়াল করতে পারেন? আইনজীবী হিসেবে কবে নথিভুক্ত হয়েছিল তার নাম? রাজ্য বার কাউন্সিলে আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এনরোলমেন্ট নম্বর কত? এখনো কি তিনি আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেন? দুদিনের মধ্যে এই সম্পর্কিত তথ্য চাওয়া হয়েছে। সৌভিক মজুমদার, অরিত্রিক ভট্টাচার্য ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আবার বলবো, ছবিটা আমাদের ভালো লাগেনি। এই 10 দিন আগেও যিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সদ্য প্রাক্তন নেত্রীকে প্রকাশ্যে দিনের আলোতে সামনে থেকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। ভাবুন, যার ক্ষমতায় আসার আগে গোটা রাজ্য মুড়ে গেছিল কোট আনকোট সততার প্রতীক এই হোর্ডিং আর প্ল্যাকার্ডে, তাকে ক্ষমতা থেকে যেতে না যেতেই চোর কটাক্ষ শুনতে হচ্ছে। না, আবার বলছি, ভালো লাগেনি। কিন্তু একবার ভাবুন তো, রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা, পদাধিকারে যিনি ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য, তাকে গত 5 বছর ধরে দিনের পর দিন রাজ্যের বহু জায়গায় যখন পরিকল্পনা করে তৃণমূল কর্মীরা তার যাত্রাপথে রাস্তায় জড়ো হয়ে চোর চোর স্লোগান দিয়েছে, একদিনের জন্য তৃণমূল নেত্রী বা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বা কোনো মুখপাত্র একটা বাক্যে ঘটনার নিন্দা করেছেন? করেননি। এমনকি তার বর্ষিয়ান বাবা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিশির অধিকারীর নাম তুলে অশ্রাব্য গালিগালাজ করা হয়েছে দিনের পর দিন। একবারও কেউ প্রতিবাদ করেননি, বরং বলেছেন মারাত্মক কথা। সেদিনও বলেছিলাম, ক্ষমতায় না থাকলে সবাইকে বুঝতে হবে স্বতঃস্ফূর্ত জনরোষ। আজ যদি বিজেপি সেই কথাই ফিরিয়ে দেয়, আমি একবার দেখে নিই কীভাবে দিনের পর দিন রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতাকে হেনস্থার চেষ্টা করা হয় রাস্তাঘাটে। আমি আবার বলছি, আমি এডিট করতে হয়েছে, তার কারণ এই জিনিস দেখানো যায় না, এতটাই নোংরা কুরুচিকর এই আক্রমণ, এবং সব ক্ষেত্রেই। দেখুন,
আমি আবার বলছি, এডিট করতে হয়েছে প্রতি মুহূর্তে, যে এতটাই কদর্য। আমি সেদিনও বলেছিলাম, আজও বলছি, এটা কুরুচিকর, গণতন্ত্রের শোভা পায় না, যে পক্ষের যে সময় যে টাইম লাইনে যেই বলুক না কেন। আমার পরের বক্তা ফিরদৌস শামীম, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আইনজীবী। হাইকোর্টের ঘটনা নিয়ে ফিরদৌস কি মনে করেন? দেখুন, আমি আজকের এই ছবিটা দেখার পরে না, যখন এই ছবিগুলো চলছিল, আমি জাস্ট তার উপরের তলায় 14 নম্বর কোর্টে মামলা করছিলাম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই সেই অর্ডারগুলো ইস্যু হয়ে, জাস্ট ভোটের কিছুদিন আগে এই শিক্ষকদের ট্রান্সফার করা হয়েছে, আজকে স্টেও করেছে। যাই বিষয়টা সেটা নয়, এই ছবিগুলো দেখার পর না আমার কিছু ছবি কিছুদিন আগের, মানে এই জাস্ট 1-1.5 বছর আগের, এই যখন দুর্নীতির মামলাগুলো করছি, আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। তো আদালতের বাইরে বসে পড়েছেন, বিচারালয়ে তালা মেরেছেন, চেম্বারের সামনে, আমার চেম্বারের নিচে কি অসভ্যতামি করেছেন, এই কালচার কোর্টপাড়া এনেছে কে? আজকে উনি আদালতে গেছেন, আমার দেখতে খুব ভালো লাগছিল যে একজন আইনজীবী প্র্যাকটিস করতে আসছেন বা তিনি এসছেন, কিন্তু এক সময়ে একটা বক্তব্য, আমি জাস্ট বক্তব্যটা শোনাচ্ছি, কেন আজকে টাকার বিনিময়ে কোর্টে বিচার হবে? বক্তাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার 75 বছর পূর্তি উদযাপনে, সেটা নিয়ে আদালতে কন্টেম্প্ট হয়েছিল, আদালত তাকে সাবধান বাণী শুনিয়েছিল। দেখুন, এই কালচারটা আদালত প্রাঙ্গণে নিয়ে এসেছিলেন কেন? আরেকটা বাক্য ছিল যে আদালত এবং আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এত ঠুনকো নয় যে কারুর আক্রমণে সেটা চুরমার হয়ে যাবে। সেই জন্য আদালত তাকে সাবধান বাণী দিয়ে তাকে সেই সময় সেই কন্টেম্প্ট প্রসিডিংসটা ড্রপ করেছিল। কিন্তু উনি আদালতটাকে, মানে অ্যাকচুয়ালি যেটা করতে চেয়েছিলেন সেটাকে আদালতকে দুর্বল করতে চেয়েছিলেন যখন ক্ষমতায় ছিলেন। আর আজকে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে উনি বুঝতে পেরেছেন যে আদালতটাকে আবার ব্যবহার করতে হবে, এই জন্য তিনি নতুন করে আদালতটাকে ব্যবহার করতে চাইছেন। কিন্তু ব্যবহার করতে গিয়ে কতগুলো জিনিস তিনি ভুলে গেছেন সম্ভবত। দেখুন, আদালতে প্র্যাকটিস করতে গেলে তাকে অ্যাডভোকেট হতে হবে, অ্যাডভোকেট রোলে তার নাম থাকাটা বাঞ্ছনীয়। যদি কেউ পার্মানেন্ট কোনো পোস্টে থাকে, যদি অফিস অফ প্রফিট হয়, তাহলে তিনি প্র্যাকটিসিং অ্যাডভোকেট হিসেবে থাকতে পারেন না অ্যাডভোকেট রোলে, তাহলে তার প্র্যাকটিসটা আইদার নন প্র্যাকটিসিং অ্যাডভোকেট অথবা তার প্র্যাকটিসটা সেই সময় সাসপেন্ডেড থাকবে। তারপরে প্র্যাকটিসটাকে রিজিউম করতে হয়, রিজামশন অফ প্র্যাকটিস করতে হয়। আমি একজন বিচারপতি, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বাসু, তিনি বিচারপতির জীবন শেষ করেছেন, তিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করবেন। তিনি রিজামশন অফ প্র্যাকটিসের জন্য তিনি 3 জানুয়ারি তিনি রিটায়ার্ড করেছেন। রিজামশন অফ প্র্যাকটিসের জন্য তিনি 3rd উইক অফ জানুয়ারি তিনি রিজামশন অফ প্র্যাকটিসের ফিস জমা করেছেন। আজকে মে মাসের 14 তারিখ, এখনো পর্যন্ত তার প্র্যাকটিস রিজিউম হয়নি, এখনো হয়নি। আচ্ছা, আমি এখানে যেহেতু ফিরদৌস বললো, আমি দ্রুত একবার আপনাদের দেখাই। আপনারা প্রত্যেকে জানেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু একটার পর একটা শিক্ষা দুর্নীতি নিয়ে যা সওয়াল এবং বহু শিক্ষাক্ষেত্রের একেবারে দিগন্তকারী রায় যিনি দিয়েছিলেন, তিনি রিটায়ার করলেন এবং আমি তাকে ফর্মালি আমন্ত্রণ জানালাম যে এত কিছু মানুষের জানার আছে, কোথায় কোথায় কি দেখেছেন আপনি। তো তিনি দয়া করে এই স্টুডিওতে এখানে এসে তিনি আমার সঙ্গে বসলেন, অসাধারণ একটা সাক্ষাৎকার দিলেন। আমি বলছি যে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার, মানে মনে হয়েছিল সাক্ষাৎকার, লাইভ সাক্ষাৎকার ছিল চলতে চলতে, যে এরপর তিনি কি করবেন। বলেছিলেন আমি আবার যারা দরিদ্র মানুষ আইনজীবী পায় না তাদের জন্য আবার আমি আইনজীবীর পোশাক পরব। ফিরদৌস বলছে যে তিনি 3rd জানুয়ারি অবসর নিয়েছেন, তারপর এই রিজামশন করার জন্য আবেদন করেছেন, অথচ তিনি সেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সুযোগটা পাননি। আমি একবার দর্শকদের মনে করিয়ে দেবো যে ওই সাক্ষাৎকারে মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ঠিক কী বলেছিলেন আমায় দেখুন। ভবিষ্যতে জাস্টিস বিশ্বজিৎ বসুকে আমরা বিচারপতির আসন থেকে নাবার পর, মানে অবসর গ্রহণের পর, এখন আবার আইনজীবীর গাউনটা পরতে দেখতে পারি? সেটাই আমার সব থেকে বড় চেষ্টা। তার কারণ একটা, দেখুন, দিল্লিতে মামলার খরচ সামলানোর ক্ষমতা বাংলার আপামর জনগণের, ম্যাক্সিমাম জনগণের নেই। আমার ইচ্ছে এটা আছে, যদি পারি তাতে কন্ট্রিবিউশন করব। আমি মনে করি, এটা আমার চিরকালের পারসেপশন, কোর্ট ইজ মেন্ট ফর লয়ার্স, not for the judges, not for the litigants.
আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে এই রকম একটা মহৎ উদ্দেশ্যে একজন মাননীয় বিচারপতি তার গোটা কর্মজীবনের পর তিনি আইনজীবী হিসেবে এই কাজে যুক্ত হবেন, আবার আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করবেন, তিনি পাচ্ছেন না। এবং আমাদের মনে রাখতে হবে, ফিরদৌস যা বলল, নিয়মটা হচ্ছে তিনি আইনজীবী থেকে যখন মাননীয় বিচারপতি হয়েছেন তার মানে লাইসেন্সটা সাসপেন্ডেড হয়ে যায়, রিজাম্পশন করার জন্য তিনি আবার সেটা করতে হয়। কারণ যেহেতু অফিস অফ প্রপার্টি একটা পার্মানেন্ট পোস্ট, ধরুন একজন আইএস অফিসার বা ডব্লিউবিসিএস অফিসার, তার লয়ার ডিগ্রি আছে, লয়ার ডিগ্রি থাকার ফলে তিনি ধরেন বার কাউন্সিলে তার নাম এনরোলড করেছেন, এনরোলড হয়তো কিছুদিন প্র্যাকটিসও করেছেন, হয়তো তারপরে তিনি ডব্লিউবিসিএস অফিসার হয়ে গেছেন বা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে চলে গেছেন, হোয়াটসোএভার। তারপরে তিনি যদি প্র্যাকটিস করতে চান, তার প্র্যাকটিসটা রিজাম্পশন করার জন্য তাকে রিজাম্পশন করার জন্য উপযুক্ত ফিস জমা দিয়ে তাকে প্র্যাকটিস রিজিউম করবেন। যখন সিওপি পাবেন, সার্টিফিকেট অফ প্র্যাকটিস, কারণ 2014-এর পরে সার্টিফিকেট অফ প্র্যাকটিস না পেয়ে আপনি কখনোই প্র্যাকটিস শুরু করতে পারেন না। এবং শুধু তাই না, এটা কথা ভুলে যাচ্ছে অনেকে, যদি একজন অ্যাডভোকেট না হওয়া সত্ত্বেও তিনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপ টু 6 মাস পর্যন্ত জেল হতে পারে। সেকশন 45 অফ অ্যাডভোকেট অ্যাক্ট নির্দিষ্টভাবে, অবভিয়াসলি দ্যাটস দ্য ল। আমি জাস্ট আইন বইটা পড়ে দিই। Penalty for person illegally practicing in court and before other authorities. Any person who practices in any court or before any authority or person in or before whom he is not entitled to practice under the provision of this act shall be punishable with imprisonment for a term which may extend to 6 months. That's the law. অতএব যদি কেউ অ্যাডভোকেট না হওয়া সত্ত্বেও নিজেকে অ্যাডভোকেট বলে যদি প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপ টু 6 মাস পর্যন্ত তার জেল হতে পারে। দেখুন, এই যে রিজাম্পশন অফ প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা রিজিউম একটা তো বিস্ময়। দেখুন, মানে রিটায়ার করেছেন 3 জানুয়ারি, আজকে আমরা কথা বলছি 14 মে, তার মধ্যে একজন বিচারপতি তিনি তার লাইসেন্স আইনজীবী হিসেবে রিজিউম করতে পারেন। এবং শুধু তাই না, আমি জাস্ট আরেকটা কথা বলে নিই। দেখুন, ইভেন যদি ধরুন একজন প্র্যাকটিসিং অ্যাডভোকেট, তিনি প্র্যাকটিসিং অ্যাডভোকেটের পরে ধরুন কোনো অফিস অফ প্রফিট তিনি হোল্ড করেছেন বা প্রফিট অফিস হোল্ড করেছেন, কিন্তু সেই ইন দ্য মিন হয় যদি ইভেন ধরুন বার কাউন্সিলের কোনো ভোট হয়, ইলেকট্রাল রোলেও তার নাম থাকতে পারে না, তিনি ভোটও দিতে পারেন না। দেখুন, ঘটনাচক্রে আজকে আমার বাঁদিকে 3 জনই আইনজীবী, আমি 3 জনের কাছেই আসবো। আমার শুধু একটা শামীমের কাছে একটা কৌতূহলের প্রশ্ন আছে, সেটা হচ্ছে ধরো মাননীয় প্রধান বিচারপতি বা কোনো বিচারপতি তিনি কি করে চেক করবেন যে যিনি আসছেন তার লাইসেন্স আছে কিনা? মানে প্রসেসটা আমাদের দুই রকম হয়। একটা হচ্ছে অ্যাডভোকেট অন রেকর্ড, তিনি অ্যাডভোকেট অন রেকর্ড, তিনি যখন তিনি মামলা ফাইল করেন তিনি তার এনরোলমেন্ট নাম্বার দেখেন। কিন্তু যারা কাউন্সিল প্র্যাকটিস করেন, সাধারণভাবে অ্যাডভোকেট অন রেকর্ড সে এনগেজ করে কাউন্সিলদের, ফলে এটা অ্যাডভোকেটের রেকর্ডের রেসপন্সিবিলিটি, মানে টেকেন অন গুড ফেথ, অবভিয়াসলি টেকেন অন গুড ফেথ। আমি একবার অনির্বাণ না, আমি আগে অনির্বাণের উত্তর, সেটা হচ্ছে ফিরদৌস দাদের মানে তৃণমূলের প্রতি অন্ধ রাগের একটা সমস্যা হচ্ছে সেকশন পড়তে গিয়ে 32টা ভুলে গেছে। সেটা হচ্ছে প্র্যাকটিসিং অ্যাডভোকেট, নন প্র্যাকটিসিং অ্যাডভোকেট, এই নিশ্চয়ই এই ব্যাপারটা আছে। অবভিয়াসলি, কিন্তু নট প্র্যাকটিসিং অ্যাডভোকেট রিজিউম করতে হয়। বলতে দাও দাদা, বলতে দাও দাদা, বলতে দাও। তৃণমূলী যুক্তিটা আচ্ছা, বলতে দাও, সেকশনটা তৃণমূলী সেকশন না, তারপরে বলো, শেষ করে নন প্র্যাকটিসিং অ্যাডভোকেট শেষ তো করতে দাও। তোমার সমস্যাটা কোথায়? বিজেপি জিতেছো, আনন্দ করো। আরে বলো, এবার এইখানে দেখো বিজেপি জিতে আনন্দ তো বেরিয়ে আসছে। সেকশন 32-তে কোর্টকে ডিসক্রিশনারি পাওয়ার রয়েছে কোর্টের, যে সে একজনকে স্পেসিফিক কোনো ম্যাটারে, স্পেসিফিক কোনো ক্ষেত্রে সওয়াল করার অনুমতি দিতে পারে, গিভেন যে শেষ করে দাও, গিভেন একদম আরে বলতে দাও, আনন্দ করে একটু ধরো, পরে সেটা হচ্ছে প্র্যাকটিসিং অ্যাডভোকেটদেরকে ধরুন আমি আপনার মামলা রিপ্রেজেন্ট করছি, আমার যে টেকনিক্যালিটিস বললে আমার সেটা থাকতে হবে, কিন্তু কোনো স্পেসিফিক ক্ষেত্রে আমি কোর্টের পারমিশন নিয়ে একটা দিন বা কোনো একটা ক্ষেত্রে আমি বললাম সওয়াল করবো, যদি কোর্ট পারমিশন দেন আই ক্যান ডু ইট, বাট আই ক্যানট কন্টিনিউ লাইক দিস। এক্ষেত্রে যে আমি শুধু বুঝতে পারছি বিচারপতিদের কোর্টে কি অবস্থা হয়, 3 জন আইনজীবী যদি সঞ্চালকের এই অবস্থা করতে পারে, সওয়াল করতে পারবেন না থেকে নেমে এসছে যে ব্যান্ডটা কেন পড়েছে, গাউনটা কেন পড়েছে, এরপরে আরেকটুখানি যদি
তাহলে তুমি সেকশন কোর্টে 32 এর ডিসিশন সেকশন 32 অনলি ফর দ্য ইন পারসন ভাই, এবং বোর্ড হিসেবে কাউকে অথরিটি দেয় সেখানে গিয়ে কোর্ট কাউন্ট ব্যান করে গিয়ে অ্যাপিল করে যাবে তাহলে কোর্ট কাউন্ট ব্যান বেড করে এখানে বার কাউন্সিল কোর্ট পারমিশন দিয়েছে আমি বলছি এই মামলার তো দুজন আইনজীবী নয়, এই মামলার 6 জন আইনজীবী, তার ভেতরে তৃতীয় যে পেশাগত আইনজীবী আরেকজন আছে তার কথা শুনি। যে জিনিসটা ঘটেছে এটা এখন পলিটিক্যালি বলবো না, কিন্তু যে জিনিসটা ঘটেছে আইনজীবী হিসেবে আমি বলছি, বার কাউন্সিলের অফ ইন্ডিয়ার এই যে চিঠি, সেই চিঠির উত্তর যদি ঠিকভাবে না যায় তাহলে দুটো জিনিস আসবে। এক, আজকের প্র্যাকটিস, আজকে কেউ গিয়ে আইনজীবী হিসেবে নিজেকে পরিচয় দিলেন প্র্যাকটিসিং অ্যাডভোকেট হিসেবে, তাকে কোর্ট অ্যালাউ করেননি, তিনি কোর্টকে ডাইরেক্টলি প্লিট করেছেন, কোর্ট তাকে ডেকে এনে বাড়ি থেকে অ্যালাউ করেননি। এক নম্বর লিভও চাই, সুপ্রিম কোর্টে অ্যাপিয়ার করেছিলেন, পরের মামলায় চলে যাবে। আমার শেষ কথা, এরপরেও খুব একটা ভয়ঙ্কর সময় আসছে, তাহলে কিভাবে সুপ্রিম কোর্টের সামনে গিয়ে প্লিট করেছিলেন কালো গাউন পরে? হ্যাঁ, কিভাবে করেছিলেন? সুপ্রিম কোর্টকে বুঝিয়েছিলেন কিভাবে? সুপ্রিম কোর্ট ভদ্রভাবে ওটাই বলেছিলেন যে আপনি একজন ভালো তুখোর লয়ার অ্যাপয়েন্ট করেছেন, এমন সব দক্ষ লয়ার, তাকেই বলতে দিন, কেননা এই অ্যালাওয়েন্সটাও যায় না। মুখ্যমন্ত্রী মানে তিনি আইনের ঊর্ধ্বে নন। আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, দেখুন একজন ধরুন ইন পার্সন মামলা করলেন, আপনি মামলা করলেন, আপনি যদি একজন অ্যাডভোকেট এনগেজ করেন তাহলে কোর্টে আপনার বলার অধিকার থাকে না, সেই অ্যাডভোকেটই বলবে। যদি আপনাকে নিজেকে বলতে হয় তাহলে ওই অ্যাডভোকেটকে আপনাকে ওই ভোকালতনামাটা নিয়ে নিতে হবে, নো অবজেকশন, তারপরে আপনি ইন পার্সন করতে পারেন। আর যদি অন্যজনের হয়ে করতে যান, ধরুন আপনার বাবার মামলা, আপনার বাবা অথর্ব, আপনার বাবা চাইছেন তার সন্তানকে সেই মামলায় প্লিট করাতে, সেই বাবা কোর্টের কাছে পারমিশন চাইবে, কোর্ট যদি পারমিট করে তবেই তার সন্তান। এবার আমার এই মামলার, দেখুন এবার আমার মার্জনা করবেন, এই মামলার একটু মেরিটে যেতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি নিয়ে সওয়াল করতে গেছেন। আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পোস্ট পোল ভায়োলেন্স, নির্বাচনী পরবর্তী হিংসা। আমি শুধু বলছি যে, আবার বলছি, একটা ঘটনাও অত্যন্ত নিন্দাজনক, বিহিত হওয়া দরকার, আইন অনুযায়ী ব্যবস্থা হওয়া দরকার, সব বুঝলাম, কিন্তু একটু 21-এর সঙ্গে তুলনা করে দেখবেন কি? আমি বলছি কেন এই কথা বলছি, আমার পরবর্তী প্রতিবেদনে দেখাবো যে 2021-এ আমাদের রাজ্যের ছবিটা ঠিক কী ছিল, একবার মনে করিয়ে দিই। তার সঙ্গে আবার বলছি যে কজে আজকে তৃণমূল নেত্রী ছুটে গেছিলেন, নিঃসন্দেহে উদ্বেগজনক, একটা ঘটনা উদ্বেগজনক, নিন্দাজনক, ব্যবস্থাযোগ্য এবং ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু 21-এ কী হয়েছিল দেখুন। আইনজীবীর পোশাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পরবর্তী হিংসার অভিযোগে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে সওয়াল করলেন, কিন্তু বেরোতে গিয়েই চোর স্লোগানের মুখে পড়তে হলো তাঁকে। কৃতকর্মের ফল তো সবসময় পিছু ছাড়ে না। ভোট পরবর্তী অশান্তির অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে, উত্তরপাড়ার পরাজিত তৃণমূল প্রার্থী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তারই শুনানি ছিল প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের এজলাসে। মামলার সওয়াল জবাবে অংশ নিতে আইনজীবীর ভূমিকায় হাইকোর্টে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সওয়াল শুরু করতে যাবেন, ঠিক তার আগে একজন আইনজীবী বলেন, এখানে নাটক করবেন না। উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি 1985 সাল থেকে আইনজীবী, সেই হিসেবেই আমি সওয়াল করতে চাই। প্রধান বিচারপতির সামনে অভিযোগ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাকে বাড়ি থেকে বেরিয়ে পুলিশের কাছে যেতে দেওয়া হচ্ছে না, অনলাইনে অভিযোগ জানাতে হচ্ছে। 92 বছরের বৃদ্ধ 18 বছরের দম্পতিকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। তফসিলি জাতিভুক্ত এবং সংখ্যালঘুরা হুমকির মুখে পড়ছেন। 12 বছরের কিশোরীকেও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। মাছ মাংসের দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ নয়। বুলডোজার সংস্কৃতি এখানে আমদানি করা হচ্ছে। বাংলার মানুষকে বাঁচান, এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়। এটা বুলডোজার রাজ্য নয়।
এরপর প্রধান বিচারপতির দিকে হাতজোড় করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দয়া করে রাজ্যের মানুষকে নিরাপত্তা দিন। বুলডোজারের রাজনীতি তো তৃণমূলের রাজনীতি। জেসিবি মেশিনের গল্প ভুলে গেলেন? বিজেপির নেতার গাড়ি ভাঙচুর, বিজেপি নেতাকে রাস্তায় ফেলে লাথি, ঘুষি, চড়। বিজেপি ক্ষমতায় এসছে বলেই এরা এখনো জীবিত আছেন। 2021-এর বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী সন্ত্রাসে রক্তাক্ত হয়েছিল রাজ্য। ভোট মিটতে না মিটতেই খুন হতে হয় কাঁকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার, নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতি, সোনারপুরের হারান অধিকারীকে। এছাড়াও উঠেছিল হামলা, ধর্ষণের মতো মারাত্মক সব অভিযোগ, জানিয়ে জল গড়ায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। জাতীয় মানবাধিকার কমিশন কলকাতা হাইকোর্টের রিপোর্ট পেশ করে। রিপোর্টে বলা হয়, পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কিছু নেই, আছে শাসকের আইন। সেই সময় ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় খুন, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর মতো গুরুতর ঘটনার ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 2021 সালের 2রা মের পর 56 দিনে 27 জন বিজেপি কর্মী খুন হয়। 27 জন বিজেপির মহিলা কর্মী প্রকাশ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে, আমরা তৃণমূল গুন্ডাদের দ্বারা গণধর্ষিতা হয়েছে। সেদিনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিলেন? সেদিনে পুলিশের ভূমিকা কি ছিল? পুলিশ এফআইআর নেয়নি, কারণ তখন রাজ্যে ছিল শাসকের আইন, আর আজকে আইনের শাসন চলছে রাজ্যে। যারা অপরাধী তাদের কোনো অবস্থাতে ছাড়া হবে না। এদিন আদালতে রাজ্য পুলিশের আইনজীবী বলেন, 2000 গন্ডগোলের কথা বলা হচ্ছে, কোথায় কোথায় অশান্তি হয়েছে তা নির্দিষ্ট করে বলা হয়নি। পুলিশ কাজ করছে, কেউ অপরাধ করে থাকলে পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে এবং নিচ্ছে। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগের ঘটনায় 3 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের কাছে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপ করবে পুলিশ। ভোট পরবর্তী সন্ত্রাসে কেউ বাড়ি ছাড়া হয়ে থাকলে তাদের ফেরাতে হবে, দলমত নির্বিশেষে পদক্ষেপ নিতে হবে, এইসব নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার, অরিত্রিক ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ভোট পরবর্তী হিংসা নিয়ে আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী হাইকোর্টে সওয়াল করলেন। কিন্তু বাংলা একটা প্রবাদ আছে, আপনি আচরি ধর্ম পরেরে শিখাও। আবার বলছি, আমি মনে করি একজন তৃণমূল কর্মী বা সমর্থকের ওপর আক্রমণও খারাপ এবং নিন্দনীয়। আমি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে যে লাইভ সাক্ষাৎকার এই সরকার গঠন হওয়ার পর নিয়েছিলাম, তাতে একেবারে এই একই কথা লাইভেও বলেছিলাম। কিন্তু আমি একটু মনে করিয়ে দেবো, এক তো সংখ্যা 2021-এর পর সরকারিভাবে 29 জন মানুষ মারা গেছিলেন এবং ধর্ষণ এবং অন্যান্য নারী নির্যাতনের ঘটনায় 12 জন মহিলা নিগৃহীত হয়েছিলেন। সেটাও বাদ দিন, আমরা যখন 2021 সালের 17ই জুন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলাম, তিনি পাল্টা প্রশ্ন করেন প্রেসকে যে আপনারা কি রাজনৈতিক হিংসা দেখতে পাচ্ছেন? কারুর চোখে ন্যাবা হয়ে থাকলে আমি কি করব? ঠিক কি বলেছিলেন ওই 17ই জুন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী, একবার মনে করিয়ে দিই। কি এখনো রাজনৈতিক সন্ত্রাস চলছে? কারণ রাজ্যপাল বলছেন, আপনি কি দেখতে পাচ্ছেন? তা কারোর যদি চোখে নেবা হয় আমি কি করতে পারি? এবং এগুলো সব প্রি প্ল্যান্ড। দেয়ার ইজ নো ইনসিডেন্ট নাও আফটার পোল আন্ডার ইলেকশন কমিশন। At the time of election there are some incidents, sporadic incident, but all are not political. There are some personal enmities are also there. Whatever they are creating the atmosphere that violence, there is no violence like that. We condemned all the violence. And there is no political violence. It is a BJP gimmick violence. অর্থাৎ আপনি রাজনৈতিক হিংসা দেখতে পাচ্ছেন? কারোর চোখে নেবা হলে আমরা কি করব? কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা, সেটাও রাজনৈতিক নয়, ব্যক্তিগত শত্রুতা, একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে যে হিংসা হিংসা হিংসা, কিন্তু কোনো হিংসার ঘটনা ঘটেনি, সব পরিকল্পিত ঘটনা। ভোটের পর কোনো ঘটনাই ঘটেনি। বাংলায় এত ভোটে হেরে গিয়েও লজ্জা নেই, সব প্রি প্ল্যান্ড, রাজনৈতিক অশান্তি নয়, বিজেপির গিমিক ভায়োলেন্স 21-এর পর। আমি এইখানে আরেকটা যে মিথ আছে, 2011 সালে নাকি ক্ষমতায় এসে বদলা নয় বদল স্লোগানটা মানা হয়েছিল, সিপিএমের ওপর বা বামেদের ওপর কোনো আক্রমণ হয়নি। আমি আবার বলছি, এটা নির্জলা মিথ্যে। আগেই এই অনুষ্ঠানে একেবারে ঘটনার ছবি ধরে ধরে আপনাদের দেখিয়েছিলাম, দ্রুত একবার মনে করিয়ে দিই। দেখুন, আমি একটু অবাকই হলাম, তার কারণ আমার বক্তারা 2021 মানে ভোট সন্ত্রাস, ভোট পরবর্তী সন্ত্রাসের কথা বললেই 21-এর খুব স্বাভাবিকভাবেই উদাহরণটা সামনে আসে, কিন্তু 11
আমরা ভুলে যাব 11? আমি সেদিনই আর্কাইভে বলছিলাম, আজকাল সবাই বড় বড় কথা বলেন যে শুধু নাকি রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি সেখানে চলেছিল। আমার আর্কাইভ সাক্ষী দিচ্ছে একটার পর একটা অনুষ্ঠান আমাদের করতে হচ্ছিল। 2011-এ বামফ্রন্ট সরকারের পতনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল সরকার তৈরি করেছিলেন, আর এই মুহূর্তে পর্দায় আপনারা ছবি দেখতে পাচ্ছেন, আমি জাস্ট দেখতে পাচ্ছি সেই সব ঘটনা। দুর্গাপুর, দাঁতপুর, গোঘাট সহ বিভিন্ন জায়গায় সিপিএমের নেতাকর্মীরা আক্রান্ত হয়েছেন। 2011-র 14ই মে থেকে 31শে জুলাই অবধি, সংখ্যাটা লক্ষ্য করুন, তারিখটা 2011-র 14ই মে থেকে 31শে জুলাই, 1.5 মাসে অন্তত 30 জন বামপন্থী নেতা কর্মী সমর্থক খুন হন। আহত হয়েছিলেন 2084 জন। আবার বলছি, খুন হন অন্তত 30 জন, আহত হয়েছিলেন 2084 জন। অনেক ক্ষেত্রে বিস্ময়কর অভিযোগ যেটা উঠেছিল যে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছিল। হাজার হাজার বাম কর্মী সমর্থক ঘরছাড়া হয়েছিলেন। প্রায় 2000 সিপিএম কর্মীর বাড়িতে লুটপাট এবং আগুন দেওয়া হয়েছিল এবং বিভিন্ন জেলায় সিপিএমের 821টা পার্টি অফিস লুট এবং দখল করা হয়েছিল। এটা হচ্ছে শুধু ওই বদলা নয় বদল। এবং ওই রবীন্দ্রসঙ্গীত চালার পর মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের কোনো কথা বললে উত্তর দিতেন যে ক্ষমতায় এসেছি সবে 10 বছর, লিউকোপ্লাস লাগানোর পরামর্শ দিতেন প্রত্যেক মঞ্চে, আমার নেওয়া প্রত্যেকটা সাক্ষাৎকারে। একটু মনে করিয়ে দিই, 10, অর্থাৎ 10 বছরের মধ্যে বিরোধীরা কোনো কথা বলতে পারবেন। এই ছিল এই রাজ্যের গণতান্ত্রিক পরিসর। কি বলতেন মমতা, দেখুন। দেখুন, এই ছবিগুলো দেখানোর মনে করিয়ে দেওয়ার দুটো স্পষ্ট কারণ আছে। এক হচ্ছে যারা বলছেন যে 11-র পর শুধুমাত্র মিষ্টি বিতরণ হয়েছিল আর রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি গাওয়া হয়েছিল, তারা একেবারে মিথ্যে কথা বলছেন, স্ট্রেট মিথ্যে কথা বলছেন। এই 11-র পরের ঘটনা কিন্তু এখানে থেমে যায়নি, এটা একটা প্রক্রিয়া চলেছিল। আপনাদের মনে থাকবে 2013-র 9ই এপ্রিল দিল্লিতে যোজনা কমিশনের সামনে পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্রর নিগ্রহের ঘটনা ঘটল এবং সেই ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি এখন তৃণমূলের উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক, তখন একেবারে এসএফআই এবং ডিওয়াইএফআই এর নেতা ছিলেন, বামপন্থী নেতা ছিলেন। তার হাতে অমিত মিত্রের, তৎকালীন অর্থমন্ত্রী, নিগ্রহের ঘটনা ঘটল। এর প্রতিক্রিয়ায় ওই রাতের মধ্যে এই কলকাতা শহরের গাঙ্গুলি বাগান থেকে, পাটুলি থেকে একটার পর একটা সিপিএম পার্টি অফিসে ভাঙচুর করা হয়েছিল। কলকাতা বাদ দিন, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, শিলিগুড়ি, কোচবিহার সহ বিভিন্ন জেলায় প্রায় 3000 পার্টি অফিস ওই এক রাতের মধ্যে ভেঙে দেয়া হয়েছিল। আমি বলছি, কোথাও ভাঙচুর, কোথাও আগুন লাগানো হয়েছিল। আমি 2018-র পঞ্চায়েত মনে আছে, একটার পর একটা ভোটের আগে মনোনয়নপত্র জমা দেওয়ায় মারধর, বাধা দেওয়া থেকে শুরু করে তারপরে তৃণমূলও পরে স্বীকার করেছে মারাত্মক ঘটনা ঘটেছিল 2018-র পঞ্চায়েতে। 2021 সালে বিধানসভার পর পোস্ট পোল ভায়োলেন্স এমন জায়গায় পৌঁছয় যে কলকাতা হাইকোর্ট জাতীয় মানবাধিকার কমিশনকে দিয়ে তদন্ত করিয়ে সেই রিপোর্টের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তৃণমূল আজ ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে খুব উদ্বিগ্ন, খুব ভালো কথা, গণতান্ত্রিক কথা, এবং সেই উদ্বেগের আমরা শরিক, আমরা সমর্থন করি। একটা ঘটনাও ঘটা উচিত নয়। কিন্তু 21-এর এই তৃণমূল নেতা নেত্রীরা 29 জন মানুষের মৃত্যুর পর আর 12 জন নারী নির্যাতনের পর নিজেদের দলের কর্মীদের ছাড়া একজন বিরোধীকেও সুরক্ষা দেননি। নিন্দা টিন্দা তো বালাই ছিল না। আমার পরবর্তী বক্তা রাজাগোপাল ধর চক্রবর্তী, কি মানবেন? সুমন, দেখো, তোমাদের আর্কাইভ তো দেখাচ্ছে 11 সাল, আমার মনের আর্কাইভ কিন্তু নিয়ে যাচ্ছে 1972। আমার মনে আছে তখন সিদ্ধার্থ শঙ্কর রায়ের গভর্নমেন্ট এলো, তখনই শুরু হলো এই পোস্ট পোল ভায়োলেন্স। ক্ষমতা কি, বিরোধীদের উপর আক্রমণ করতে হবে। আমি যে এলাকায় থাকতাম, একের পর বাড়িতে আক্রমণ হলো। তাদের অপরাধ, তারা মার্ক্সবাদী বামপন্থী ছিল, মানে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, মানে রাত্রিবেলা আওয়াজ আসতে, ছেলেকে মারছে, মানে ভাবা যায়নি সেই সিদ্ধার্থ রায়ের আমলে গোড়ার দিকে। তার আগে ক্ষমতা আসার আগে বরানগরে কী করেছেন অনেকের হয়তো ইয়াদ আছে। আমরা ভেবেছিলাম যখন 77 সালে বামফ্রন্ট জিতলো, একটা বদলা হয়তো হবে, কিন্তু আহ্বান হয়েছিল মুক্তি আমরা পেয়েছি, নিরীহ মানুষকে আমরা খতম করব না।
সে সময় কিন্তু আমরা কোনো ৭৭ সালের কোনো বদলা দেখিনি। মানে কারা কোন সংস্কৃতি এই বদলার পেছনে রয়েছে আমি খালি বুঝিয়ে দিতে এই ৭২ সালের দিকে গেলাম। তারপরে আমরা দেখলাম যে যখন 2011 সাল এলো, আমরা 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 যারা অনেকেই বামপন্থী ছিলাম, ভাবলাই তো মারাত্মক কথা বলছি, বদলা নয় বদল চাই, এ তো অসাধারণ কথা, এ তো পশ্চিমবঙ্গকে পাল্টে দেবে। আমাদের স্বপ্ন, মানে অসাধারণ লাগলো এই ভদ্রমহিলার আচরণে, হাওয়াই চটি পরে সততার প্রতীক হিসেবে হাজির হবেন। কিন্তু যেটা ঘটলো একের পর এক, যেগুলো কোনো কাগজে তখন ভয় পেয়ে কিছু লিখতো না, বলতো না, একের পর এক আমরা দেখেছি বামপন্থীদের বাড়ি ভেঙে চুরমার করা হলো। আমার মনে পড়ছে একটি, এখন সিপিএমের নেতারা হয়তো ভুলে গেছে, বাচ্চা ছেলে সুদীপ্ত গুহ, আমি জানি না, হ্যাঁ বাচ্চা ছেলে একেবারে তাকে বাসে করে নিয়ে মেরে ফেলা হলো। আনিসুর রহমান, সুদীপ্ত গুপ্ত, তারপরে মইদুল, হ্যাঁ, এগুলো একের পর এক তোমরা যে দেখিয়েছো এগুলো তো ঘটেছে। আর সংস্কৃতি দেখুন, ৭২ সালের সংস্কৃতি, হ্যাঁ, কারা ক্যারি করেছিল, কারা লিগাসি বহন করেছে বোঝাই যাচ্ছে। এরপরে আমরা দেখলাম যে তুমি দেখলে 13 সালের কি ঘটেছিল, সব মনে আছে। 2018 সালের পঞ্চায়েতের পরে কি ঘটলো সেগুলো তো গেল। এবার 21 সালে কি হলো আমরা দেখেছি। 99-99-এ তৃণমূল এসেছিল বিজেপির সঙ্গে, মানে ক্ষমতা মানে বন্টন করে সহযোগী হয়ে নির্বাচনে লড়ে, হ্যাঁ, তাদের কর্মীদের মার একের পর এক, সেই আওয়াজ, সেই আর্তনাদ 2021 সালে আমি শুনেছি। মানে ভয়ঙ্কর। সামান্য বিজেপি শহরে সামান্য দোকান দিয়েছে, তাদের হয়ে আজকে মুখ ফোটায়। আমরা ভালো লেগেছে। একের পর এক আমার কাছে হিসেব আছে, NHRC ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে 52 জনের মৃত্যু ঘটেছে, CBI 58 জনের মৃত্যু নিয়ে তদন্ত করছে। আর নির্লজ্জ সরকার বললো এরা পার্সোনাল নিজের অসুখে মারা গেছে, ঝগড়াঝাটি করেছে, জমি জমা নিয়ে মারা গেছে। একদিনও মধ্যে স্বীকার করেনি। তারা আজকে পোস্টপল ভায়োলেন্সের কথা বলছে। মানে অবাক লাগে, এই দ্বৈত আচরণ যারা করেছে, মানুষ বুঝেছে, সরিয়ে দিয়েছে হাওয়ায়। হয়তো সাইনবোর্ডও থাকবে না, সাইনবোর্ড লাগানোর লোক হয়তো উঠবে না। যে ধরনের দেখুন আজকের উনি যেটা করলেন, কোর্টে গিয়ে ওইভাবে তো আমি জানি না, 3 জন বড় বড় লয়ার আছেন, কেউ গিয়ে জজেদের কাছে অ্যাপিল করছে, হ্যাঁ আমাকে বাঁচাও, এই ধরনের তো কেউ করে না। লয়ারের ড্রেস পরার দরকার ছিল না, কেন উনি পড়লেন? বোঝাই যাচ্ছে উনি বোঝাতে চাইছেন, দেখো আমি মন্ত্রী নই, আমার এই সামলা আছে, সেটা দিয়েই তোমাদেরকে আমি সামলাটা নেই দাদা, আমি জানি চুরি হয়ে গেছে আজকে। শুনুন, এই তো কে কাকে কি বলেছে জানি না, কিন্তু আজকে লয়ারদের, আমি ওটা চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেল। দেবদীপ, আমি যেটা বলতে চাইছি, যেটা প্রয়োজন ছিল না, কেননা উনি বলতে চাইলেন যে আমি তোমাদেরই লোক, তোমাদের হয়ে থাকতে চাই, শ্যামলা আমার পড়ার যোগ্যতা থাকুক না থাকুক, অধিকার থাকুক বা না থাকুক, আমি কিন্তু তোমাদের রক্ষা করছি। কিন্তু যেটা শুনতে হলো, এই যে জিনিসটা উনি শুনতে আজকে হলো, একটা কুলিং পিরিয়ড থাকে, সেটা সুমন বারবারই বলার চেষ্টা করছিল, একটা কুলিং পিরিয়ড থেকে 10 দিন পরে উনি এসে হাজির হলেন। আর কি বেরোতে পারবেন? আর কোনো মামলায় হাজির হতে পারবেন? যতই ওনার অধিকার থাকুক বা না থাকুক, ব্যাপারটা হচ্ছে যে নির্লজ্জতা, যে আপনি সময় এত পোস্ট ভায়োলেন্স হয়েছে, আপনি যে পার্টির লিগাসি ক্যারি করছেন, তারা ৭২ সালে যে ধরনের কাণ্ড কারখানা করেছে বোঝা যাচ্ছে, বামেরা করেনি, বিজেপি পরিষ্কার জানিয়ে দিয়েছে। শ্রমিক তোমার এখন এখানে এসেছিল, সে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আমরা এই সংস্কৃতি মানি না। এবং যেটা যে ধরনের ঘটনা ঘটছে, তৃণমূলের লোকেরাই আমি দেখছি নানান জায়গায় তারা আবির কিছু কিনেছে, একটা বিজেপি পতাকা জোগাড় করেছে, নিয়ে মারধর করছে, এইগুলোই করছে। আমি কিন্তু এখানেও প্রশাসনের দায়িত্ব একেবারে যে আবির মাখুক আর হাতে যে সেটা ব্যাপারটা হচ্ছে যে আমরা চাইবো যদি অন্যায় হয়ে থাকে, একজনও তৃণমূল কর্মী যাতে শাস্তি না পায়, অন্যায়ভাবে সেটা যাতে এই সরকার দেখে, সেটা আমরা দেখব। কিন্তু
আমার মূল বক্তব্য, যারা পোস্টপোল ভায়োলেন্স সম্বন্ধে যাদের ওই ধরনের আচরণ ছিল, যে পোস্টপোল ভায়োলেন্স করে যারা আনন্দ ভোগ করেছে, ইতিহাসের পাতায় তাদের লেখা আছে তারা কি করেছে, আজকে তারা বলতে চাইছে আমি পোস্টপোল ভায়োলেন্সের, আমি জানি না কি ঘটেছে, কোথায় কি ঘটেছে, সেরকমভাবে এখনও সেভাবে তথ্য আমরা দেখিনি। যদি থাকে নিশ্চয়ই পুলিশ অ্যাকশন নেবে, কিন্তু যে রূপে উনি হাজির হতে থাকলেন কলঙ্ক। রাজাগোপালদা বলছেন যে এখনো অবধি কোথায় কি ঘটেছে উনি তত্ত্ব জানেনই না, কিন্তু ওনার একটা লম্বা চড়া মতামত আছে। মানে তত্ত্ববিহীন মতামতের কি গুরুত্ব থাকে সেটা আমি জানি না, কিন্তু একটা কথা বলতে চাই, 2021 সালের পর যাবতীয় যা পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ তার সমস্তটাই সিবিআই এর হাতে ইনভেস্টিগেশনের জন্য হাইকোর্ট তার হাতে দিয়েছিল। এখনো পর্যন্ত কটা ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে ট্রায়াল শুরু হয়েছে? তোমাদের বিধায়ককে জেলে যেতে হয়েছে, কি বলছো তুমি? কটা ট্রায়াল শুরু হয়েছে? পরেশ পালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, সবাই ভুলে গেছে। গ্রেফতারি পরোয়ানা নিয়ে পরেশ পালকে দেখে সরকারের অভিজিৎ সরকার নিজে সিবিআই অফিসের বাইরে অবস্থানে বলেছিলেন যে সিবিআই কোনো কাজ করছে না। তার জন্য হ্যাঁ কি না? তার জন্য কি হত্যা না মিথ্যা? তার জন্য কি হত্যা না মিথ্যা? তার জন্য কি হত্যা না মিথ্যা? আমি কন্ডেম করছি। আমাদের মানুষের উপর মহিলার উপরে শুধু এরকমটা চলবে, কিন্তু এগোবে কিছু। সুমনদা, আমি একটা বলছি যে দেখুন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চোর বলছে, এটা তো সত্যি মানে ভালো লাগেনি শুনতে, আমাদের কানে এটা একেবারেই ভালো কিন্তু ভালো লাগেনি। কিন্তু আপনি আমায় বলুন, ভালো লাগেনি কিন্তু গত 15 বছরে কোন ক্ষেত্রে দুর্নীতি হয়নি? 26,000 শিক্ষকের চাকরির দুর্নীতি, কয়লার দুর্নীতি, গরুর দুর্নীতি, 100 দিনের কাজের দুর্নীতি, মানে পুরসভার দুর্নীতি, দুর্নীতি পাহাড় প্রমাণ হয়েছে। দিনের পর দিন আমরা বলেছি যে একটা সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে নিয়ে যাচ্ছে, বাঙালি সমাজটাকে দুর্নীতিগ্রস্ত করে তুলছে। আজকে কিন্তু বাঙালি সমাজ বুঝতে পারছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকারটা চলেছিল তারা দুর্নীতিতে ডুবিয়ে দিয়েছে বাংলাকে। ফলে আজকে কিন্তু মানে স্বতঃস্ফূর্ততা আমি যাব না, কিন্তু মানে আমি বলছি মানে আনমনাতেই মানুষের এক্সপ্রেশন হচ্ছে যে এরা দুর্নীতিগ্রস্ত। ফলে এই দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন, যে পাহাড় প্রমাণ দুর্নীতি তৈরি করেছিলেন, সেখান থেকে শব্দ নিগ্রহ হচ্ছে, শব্দ প্রবাহিত হচ্ছে। এবং আরেকটা জিনিস আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কোনো নৈতিক অধিকার নেই। আজকে উনি রাজনীতিতে ভেসে থাকার জন্য, হেরে যাওয়ার পরে রাজনীতিতে ভেসে থাকার জন্য উনি আজকে কোর্টে গেছেন, আমি বুঝতে পারি। কারণ বলি, কল্যাণের উপরে তো উনি মানে আইনজ্ঞ নয়। আর এখনো তৃণমূল কংগ্রেসের যে আইনজ্ঞ আছে, প্রচুর আইনজ্ঞ আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন এই কারণেই যে পরাজয়ের পরে যে মুখটা তিনি দেখাতে পারছেন না, তিনি পরিষ্কার পাবলিসিটি পাওয়ার জন্য আজকে গেছেন। একেবারে এর মধ্যে কোনোই নেই। তার রাজনীতিটা আমরা যার চর্চা করি, কিন্তু কোন নৈতিকতা নিয়ে গেলেন আপনি? আপনি মনে থাকতে পারে, আমি শুধুমাত্র মানে 13 পঞ্চায়েত নির্বাচন লাশের পর লাশ চলছে, 18 পঞ্চায়েত নির্বাচন 34% বিরোধী শূন্য হলো তা নয়, লাশের পর লাশের উপর চলছে। 23 পঞ্চায়েত নির্বাচন 100 লোকের মৃত্যুর বিনিময়ে হলো, একবার মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখ প্রকাশ করেছে, ক্ষমা চেয়েছে। এবং আমি আপনাকে আরেকটা জিনিস বলতে চাই, আপনার মনে থাকতে পারে মানে নমিনেশন শেষ দিন 2023 পঞ্চায়েত নির্বাচনে কলকাতা হাইকোর্ট একটা রায় দিল যে ভাঙড় আমাদের পাশে, এই স্টুডিওর পাশে, যে 80 জনকে নিয়ে নমিনেশন সাবমিট করতে রাস্তায় যাচ্ছে, সেখানে বোম মেরে 2 জনকে মার্ডার করা হলো এবং নমিনেশন সাবমিট করতে পারলো না, পুলিশ দর্শক হয়ে বেরিয়ে চলে গেল। একদম বিচারপতি রাজাশেখর মান্তার সেই রায়, সেই অভিযোগটা মারার অভিযোগ যার বিরুদ্ধে ছিল, আমি বলছি দুটো কথা বলেনি। দেখুন, একসময় এই মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ দিতেন যে আমরা নাকি কোর্টে গিয়ে সবকিছু আটকে দিই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কোর্টে যেতে হচ্ছে। দেখুন, তিনি যে কারণে যায়, সে পিক্টোরাল এফেক্টের জন্যই যাক বা ভোট পরবর্তী প্রচারের জন্য যাক, যে কারণে, কিন্তু আজকে কোর্টে যেতে হচ্ছে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়রা কি করেছেন, দিনের পর দিন এই কোর্টকে, তার কোর্টের যে অথরিটিকে, কর্তৃত্বকে, সেটাকে ডিমিন করার জন্য কি করেছেন, আদালতের বাইরে বসেছেন, বিচারপতিদের ছবি পায়ে মারিয়েছেন। বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি, আমার ছবি পায়ে মারালেন কি মারালেন সেটা বিষয় নয়, কিন্তু একজন বিচারপতি
সেটাকে এই ইস্যুতে সেটা পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা উচিত হয়নি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে চোর চোর বলছে, এটা আমার শুনতে ভালো লাগে। এই সোনাটা কেন তৈরি করলেন? এই কালচারটা আমি দ্রুত বলবো যে দেখুন, আক্রমণ, বিরোধীদের ওপর আক্রমণ, এর সঙ্গে নিঃসন্দেহে যেটা মিশে থাকে সেটা হচ্ছে ঔদ্ধত্য। যে ঔদ্ধত্য থেকে আবার হুমকি এবং হুঁশিয়ারির জন্ম। পরশুদিন এই অনুষ্ঠানে এক তৃণমূল নেতা, বিরাট তৃণমূল নেতা, তৃণমূল বিধায়ক, তার সরাসরি বিজেপিকে ফল প্রকাশের পর, আগে নয়, সেই হুমকি দেখিয়েছিলাম। আজকে দেখাবো ওই ঔদ্ধত্যের পাশাপাশি তার বৈভব। কি ঘটনা? যারা সকাল থেকে মিস করেছেন এই অসাধারণ ভিজুয়াল, ওই হাওড়ায় সুড়ঙ্গের মতোই এটা আমোদ পাবেন সন্ধ্যাবেলা। দেখুন। দুর্নীতি, হুমকি, তোলাবাজির কালচারে ইতি টানতে কড়া পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে এবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অ্যাকশন মোডে পুলিশ। ভোটে তৃণমূলের ভরাডুবির পরও বিজেপিকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। সেই ঘটনায় এফআইআর দায়েরের পরই বৃহস্পতিবার তাঁর বাড়িতে পৌঁছে গেল পুলিশ, সঙ্গে বিশাল কেন্দ্রীয় বাহিনী, র্যাফ। আর পুলিশ দেখেই খালি পায়ে জানালা টপকে বাড়ি থেকে পালালেন তৃণমূল বিধায়ক। দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুরে তৃণমূল বিধায়কের বাড়িতে পুলিশ এবং পুলিশের তল্লাশি অভিযান। গোটা বাড়ির বিভিন্ন যে চত্বর রয়েছে সেই জায়গায় তল্লাশি অভিযান ডায়মন্ড হারবার জেলা পুলিশের। বিধানসভা ভোটে গোহারা হেরেছে তৃণমূল, কিন্তু তারপরও বদলায়নি হুমকি হুঁশিয়ারির কালচার। যার দিকে তাকাই সে বেশিক্ষণ থাকতে পারে না। আজকের এই গেঞ্জি পড়েছি কেন? যতক্ষণ না এদের টাইট দেবো ততক্ষণ এই প্যান্ট-জামা পরে যখন ফিল্ডে নামবো এইভাবেই আসবো। এই হুমকির ভিডিও সামনে আসতেই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর করে পুলিশ। বৃহস্পতিবার দিলীপ মণ্ডলের ঠিকানায় পৌঁছে যায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার টিম। দক্ষিণ 24 পরগনার পৈলানে একটি পৈতৃক বাড়ি ছাড়াও দুটি বাড়ি রয়েছে দিলীপ মণ্ডলের। দু জায়গাতেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে চলে তল্লাশি। বাবা বিধানসভায় গেছিল, তারপর কবে গেছিল? কালকে। দেখতে পাচ্ছি না বিধায়ককে। না না, কালকেও দেখিনি, আজকেও দেখিনি। সকালবেলা বেরোন, বাইরে রাস্তা রাস্তায় মর্নিং ওয়াক করেন, করেন, কিন্তু আজকে সকালে না, কালকেও দেখিনি, আজকেও দেখিনি। এরপর বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখতেই চোখ কপালে ওঠে পুলিশের। সকাল 9টা নাগাদ এলাকায় ঢোকে পুলিশ। সূত্রের দাবি, সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় ঠিক 9টা বেজে 4 মিনিট 54 সেকেন্ডে এই ঘরের জানালা টপকে পিছনের দরজা দিয়ে খালি পায়ে পাজামা পাঞ্জাবি পরে পালিয়ে যাচ্ছেন তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। তিনি হচ্ছে পাজামা পাঞ্জাবি পরে খালি পায়ে এখান থেকে, এই যে জানালা রয়েছে এখান থেকে উঠে একেবারে ঠিক পিছন দিকে এই যে অংশ রয়েছে ঠিক এখান থেকে কিন্তু পালিয়ে যাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। বিষ্ণুপুরের যিনি এতদিনের সন্ত্রাস কায়েম করেছেন, যিনি বিষ্ণুপুরের দীর্ঘ 15 বছর ভোট হতে দেননি, উনি হুমকি দিয়েছিলেন মেরে দেওয়া, প্রাণে মেরে দেওয়া। উনি কত বড় ক্রিমিনাল, উনি কিভাবে সন্ত্রাস আর কায়েম করতে পারেন, শেষ দেখে ছাড়বো। পুলিশ চাইছে আমাদের উপরে এখন অত্যাচার করবে। পুলিশ কি অত্যাচার করছে না? করছে। কিরকম অত্যাচার করছে? পুলিশ কি বলে? কি কেসে ওনারা জানে। আপনাদের কি আমরা মিছিল বার করেছি বলে অত্যাচার করছে। মানে পুরো আপনি সার্চ ওয়ারেন্ট দেখিয়েছে আপনাদের? সার্চ ওয়ারেন্ট দেখায়নি। কি করছে পুলিশ? ভেতরে সব সার্চ করছে, সব সার্চ করছে। আচ্ছা, পুরো ওয়ারেন্ট দেখায়নি, কিছু দেখায়নি। প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী, বর্তমান তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, বৈভবের ছবি এখানে শেষ হচ্ছে না, আরও আছে, আরও প্রতিবেদন আছে। কিন্তু তার আগে আমি শুনলাম সলিলদার সঙ্গে, সলিল ভট্টাচার্যের সঙ্গে এই বিধায়কের নাকি পুরনো সম্পর্ক। হ্যাঁ, ও তো এক্সটর্শনিস্ট ছিল সুমন। ও তো এক্সটর্শনিস্ট, ওই এক্সটর্শনের কেসে ওকে অ্যারেস্ট করা হয়েছিল। আইআইএম জোকার পাশে একটা ফ্যাক্টরি ছিল, এই বিধায়ক গ্রেফতার হয়েছিলেন, ভাঙচুর করেছেন। ইয়েস, ওকে অ্যারেস্ট করে ঠাকুরপুকুর থানায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল লকআপে। তখনকার বিরোধী দলের নেতা পার্থ চ্যাটার্জি বারবার ফোন করছে, বলছে সুব্রত বক্সি আসছে, সুব্রত বক্সি আসছে। ওকে কেন ধরেছেন? এই তো পুরনো, ওর ক্রিমিনালিটি, তো ওর কালপেবিলিটি ইন মেনি কেসেস। আমি তো যখন ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল ছিলাম সেই সময় ওর নামে বহু কমপ্লেন। সে এখন এমএলএ, তার বৈভব কি? প্রতি পদক্ষেপে দুর্নীতি, অল আউট একটা করাপশন। আর এই যে তোমার মাথা কে ছিল, মাথা আবার কে থাকবে? অনুপ্রেরণা থাকবে, তারপরে সে অনুপ্রেরণা চলে গেল। নীলবাতি, লালবাতি, সব তেরঙ্গা সমস্ত, সেগুলো সব ভেঙে গেছে, কোথাও নেই। কার নামে চলতো?
কার কার প্রপার্টি? আজকে বিশ্ব বাংলা কার প্রপার্টি? সব তো পাবলিক ডোমেনে চলে এসছে। সিপিএম আমলে তৃণমূলের কোনো নেতা তোলাবাজি করতো, এসব রূপকথার গল্প মনে হয় আজকের আমলে মানুষ বিশ্বাস করবে বলে মনে হয় না। দ্বিতীয় কথা হচ্ছে সেই সময় থেকে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত ক্ষোভ ইত্যাদি সবকিছু আমি বুঝলাম, সবই শুনলাম। শুভেন্দু অধিকারীকে কারা চোর বলেছিল সে নিয়ে আপনি প্রতিবেদন দেখালেন। দেখুন, বিক্ষোভ হচ্ছে সাধারণ মানুষ কি তৃণমূলের কর্মী আমি ধরে নিলাম, তারা চোর স্লোগান পতাকা নিয়ে একদম একদম আমি ধরে নিলাম যে তারা খুব অন্যায় কাজ করেছেন। আমার পাশে দেবজিৎদা বসে আছেন, 2016 সালে তো তৃণমূল কংগ্রেস প্রেস কনফারেন্স করে শুভেন্দুকে চোর বলেনি, সেটা কারা বলেছিল? সেটা কি খুব আপত্তিজনক ছিল নাকি ছিল না, নাকি আজকে সেটা কমপ্লিটলি ভুলে যাওয়া হবে? তুমি এটা জাস্টিফাই করবে যে বাড়িতে হরিণ রাখা, এটা দিয়ে বাড়িতে মেকআপ রাখা, বাড়িতে কতগুলো ময়ূর এবং ওই টাকাটা কোথা থেকে এসেছে? না না অনির্বাণ, ঠিক আছে। একটা কথা, শুধু হরিণ রাখা বললে সাধারণ যারা দেখছেন তারা ভাববেন জ্যান্ত হরিণ, হরিণের মূর্তি টুর্তি বলো, তবে হ্যাঁ ম্যাকাওটা জ্যান্ত। হ্যাঁ, এই বৈভবের তালিকা। কিন্তু হ্যাঁ, অনির্বাণ যদি ওই সময় একটা ঘটনায়, অনির্বাণ বলে নয়, যারা মুখপাত্র সেই সময় আসতেন, অফিসিয়ালি আসতেন, তারা যদি একবার বলতেন যে শুভেন্দু অধিকারীকে এইভাবে গালিগালাজ করা রাস্তায় দাঁড়িয়ে খুব অন্যায় হয়েছে, আমি বলছি এই 3টে শব্দ বলতেন, বিশ্বাস করুন আর্কাইভে থাকতো, আজকে আবার দেখাতাম। কেউ সেই ন্যূনতম নিন্দাটুকু করেননি, বরঞ্চ উল্টোটা হয়েছে। সমর্থন জানানো এখানে বসে বরঞ্চ উল্টোটা হয়েছে, আপনার শোয়ে বসে ওই একই কথার পুনরাবৃত্তি করা হয়েছে। ওই একই কথার যে শব্দাবলী দেখানোর সময় বিপ বিপ বাজছে, শুধু বিপটুকু বাদ দিয়ে একই কথার পুনরাবৃত্তি করেছে এখানে তৃণমূলের যারা স্পোকসপারসন ছিল তারা। আমি পাশে বসে তার সাক্ষী, বিব্রত বোধ করেছি, সরাসরি নিন্দা করেছি, কিন্তু ভদ্রলোকের এর থেকে বেশি কিছু বলতে পারে না, এর থেকে বেশি কিছু বলতে পারে না। তুমি সরাসরি বলো, তুমি সরাসরি বলো কোন ভদ্রতায়, তৃণমূল কংগ্রেস তো বলেনি ভদ্রতায় তোমরা এই কাজ করেছো, কোন ভদ্রতায়? বিরোধীরা বলেছিলে, বিরোধীরা বলেছিলে ছায়া। আরে তখন তিনি উল্টো দিক বলা হয় প্রেস কনফারেন্স করে কালকে যদি তোমরা বলেছিলে, তোমাদের বিব্রত মন্ত্রী সভা চাইছো, এখন এই মুহূর্তে যাকে তৃণমূল কংগ্রেস বিধায়ক করেছে তার সম্পত্তির একেবারে একটা ছবি আপনারা দেখুন, মা মাটি মানুষের বিধায়ক বৈভব। আলিশান বাগান বাড়ি, ভেতরে সুইমিং পুল, চিকন ঘাসের মখমলে মোড়া সুবিশাল লন, বাহারি মূর্তি দিয়ে সাজানো ফোয়ারা, পুকুরে খেলে বেড়াচ্ছে হাঁস, বাগানে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, পশু পাখির নানা মডেল, দামি গাড়ি, আলাদা গ্লাসরুম, রয়েছে কাকাতুয়া, ম্যাকাও, 2টি অ্যালসেশিয়ান কুকুর, যেন আস্ত সাম্রাজ্য। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের এই বাগান বাড়ি প্রাসাদকেও হার মানাবে। মাটি দিয়ে তৈরি হরিণ রয়েছে এই লনের মধ্যে সাজানো অবস্থায়, কোনো জায়গায় হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, বাড়িতে একের পর এক বিলাসবহুল গাড়ি রয়েছে, দেখতে পাচ্ছি সুইমিং পুল, বড় একটি সুইমিং পুল এখানে রয়েছে। হুমকি কাণ্ডে এফআইআর দায়েরের পর বৃহস্পতিবার 7 সকালে তৃণমূল বিধায়কের ঠিকানায় পৌঁছে যায় পুলিশ। দক্ষিণ 24 পরগনার পৈলানি একটি পৈতৃক বাড়ি ছাড়াও পাশাপাশি আরও 2টি বাড়ি রয়েছে দিলীপ মণ্ডলের। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের 5 বারের বিধায়ক দিলীপ মণ্ডল। স্থানীয় সূত্রে খবর, প্রমোটিং আর জমি কেনাবেচার ব্যবসা করতেন তিনি। স্থানীয়দের দাবি, 11 সালে রাজ্যে পালা বদলের পরই ফুলে ফেঁপে ওঠে দিলীপ মণ্ডলের ব্যবসা, বাড়ে প্রভাব প্রতিপত্তি। স্থানীয়দের দাবি, তার অনুমতি ছাড়া এলাকায় কোনো প্রমোটিং করা যেত না। বিধায়ক হবার পরে পৈলানে এই 2টি বিশাল অট্টালিকা তৈরি করেন দিলীপ মণ্ডল। বিধায়ক হওয়ার আগে কোথায় থাকতেন? দৌলতপুর ওই যে আপনি পঞ্চায়েত অফিসটা আছে ওর ভেতরে। এই বাড়িটা কবে হলো? এটা নতুন করেছেন। বিধায়ক হওয়ার পরে এই বাড়ি বা ওই বাড়িটা হয়েছে? হ্যাঁ। এই বাড়ির সঙ্গেই রয়েছে তৃণমূল বিধায়কের অফিস। এখান থেকে ঢিলছোড়া দূরত্বে তৃণমূল বিধায়কের বিলাসবহুল বাগান বাড়ি, যেন আলিশান রাজমহল। সুইমিং পুল, পুকুর, গ্লাসরুম, বিশাল লন, বাগান, থর, স্করপিও, ফরচুনারের মতো গাড়ি। ভিতর দিকেও ঘর রয়েছে এবং সেই ঘরেও পুলিশের টিম, র্যাপিড ফোর্স তারাও সেখানে গেছে। অর্থাৎ গোটা বাড়ির বিভিন্ন যে চত্বর রয়েছে সেই জায়গায় দিলীপ মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযান ডায়মন্ড হারবার জেলা পুলিশের। চারিদিকে দেখতে পাচ্ছি সেখানে যে তল্লাশি অভিযান সেটা করা হচ্ছে। এটা আমাদের ফ্যামিলিগত বাড়ি, ঠিক আছে। এখানে ফ্যামিলির
নাম আছে। এটা আগেও একটা তথ্য দেওয়া হয়েছিল যে এটা ফ্যামিলিগত বাড়ি, এটা দিলীপ মণ্ডলের বাড়ি নয়, দিলীপ মণ্ডলের ভাগে আছে, নাম আছে, ঠিক আছে। এখানে কাকাদের নাম সবার ভাগে আছে। সম্প্রতি হাওড়া শিবপুরেও তৃণমূল নেতা নেত্রী দম্পতি সাদামাটা ফ্ল্যাট বাড়ির মধ্যে গোপন প্রাসাদের হদিশ মেলে। বাড়ির ভেতরেই গোপন কুঠুরি, সেখানে দামি দামি আসবাবপত্রে ঠাসা বেডরুম, বাহারি বৈঠকখানা। চুরি যদি করেন তাহলে আপনি অবশ্যই এটা মেনটেন করতে পারবেন, কিন্তু অবাক লাগে তৃণমূল এত আইপ্যাক এত বুদ্ধিমান একটি পার্টি, তারা ভাবলো যে যারা চিরকাল এই পশ্চিমবঙ্গে রয়ে যাবে, চিরকাল মানুষকে বোকা বানাবে, চিরকাল চুরি করবে, চিরকাল 5 স্টার হোটেলের মতো বাড়ি বানাবে। কি করে ভাবলো যে জনতা জনার্দনের থেকে তারা উপরে? বছর দুয়েক আগে সোনারপুরের তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের ভয়ঙ্কর অত্যাচারের ভিডিও সামনে এসেছিল। সেই অত্যাচারীর অট্টালিকাও ছিল চোখ ধাঁধানো। বাড়ির বাইরে মার্বেল বাঁধানো পাঁচিল, গেট পেরিয়ে ঢুকলেই টাইলস বসানো ঝা চকচকে রাস্তা, বাড়ির সামনে পুলে মাছ, কচ্ছপ, বাড়ির পেছনে বাঁধা ঘোড়া। আর এবার বিষ্ণুপুরে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদের হদিশ মিলল। পার্থপ্রতিম ঘোষ ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, মান্নাদের একটা গান ছিল, মুকুটটা তো পড়েই আছে, রাজাই শুধু নেই। পৈলানে অট্টালিকা, এই পেল্লাই অট্টালিকা পড়ে রইল, কিন্তু এই মুহূর্তে বিধায়ককে পাওয়া যাচ্ছে না। আমি বলছি কোন ছবি, আমি জানি না তার সোর্স অফ ইনকাম কি, বৈধ হলে খুব ভালো, কিন্তু আমি বলছি এইটা মামাটি মানুষের সরকারের ছবির সঙ্গে যায়। এটা কি শুধু বিধায়ক দিলীপ মণ্ডলের ছবি আপনি দেখছেন? এর আগে হাওড়ার ছবিটা আপনি দেখলেন। আমি আপনাকে বলছি সুমনদা, যে লোকটা বিড়ি খেত সেই লোকটার চাল চলন যেভাবে পরিবর্তিত হয়েছে এই 15 বছরের মধ্যে, যেভাবে মোটা গলার চেন, মানে স্করপিও গাড়ি, তার বিলাসবহুল বাড়ি, তার জীবনযাত্রার মধ্যে যে বিরাট তফাৎ এসছে, এটা তৃণমূল কংগ্রেসের প্রথম সারির বহু নেতাও বলেছে আমাকে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় জাহাজ বাড়ির কথা আপনার মনে থাকতে পারে, উনার চোখে লেগেছিল যে নন্দীগ্রামে গিয়ে বলছে যে নিজে বলেছিল। আমার প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন ভালো আছে, কিন্তু আপনি তো শাসক, আপনার তো রাজধর্ম পালন করার কথা ছিল। যারা মানে এইভাবে সম্পত্তি তৈরি করছে, আপনার মনে থাকতে পারে 2016 সালে এবিপি আনন্দের আমরা শুধু 5 বছরের সম্পত্তি বৃদ্ধিটা দেখিয়েছিলাম, যে ইলেকশনের যে তারা যে সার্টিফাই করেছিল, তারা যে হলফনামা দিয়েছিল, তার ভিত্তিতে কয়েকশো গুণ করে বৈভবের ছবি। আমি দ্রুত একবার, যেহেতু বিশ্বনাথ উল্লেখ করলেন, একবার জীর্ণ আবাসন, তার ভেতরে সুড়ঙ্গ এবং সেই কুঠরির মধ্যে সেই ছবি দেখাতে বলবো, আলিশান বেডরুম, বৈঠকখানা, থরে থরে সাজানো দামি গাড়ি, এই সুড়ঙ্গের মধ্যে আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গ, তার নিচে ছবিটা একবার শুধু দেখুন। বৈভবের এই নির্লজ্জ প্রকাশ, অথবা নির্লজ্জভাবে বৈভবকে লুকিয়ে রাখা। তার কারণ যে আবাসনটা ওপরের বাইরের সেটা কিন্তু জীর্ণ, তার বাইরে রং নেই, কিন্তু ভেতরে এই রাজসিক অট্টালিকা তৈরি হয়েছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, শান্তনু সিনহা বিশ্বাস, যাকে ইডি জেরা করছিল সকাল থেকে, গ্রেফতার হয়েছেন শান্তনু সিনহা বিশ্বাস, পুলিশ কর্তা। আমার সহকর্মী প্রকাশ সিনহা আমার সঙ্গে আছে। প্রকাশ, এই মুহূর্তে সব থেকে বড় খবর, বিস্তারিত জানাও আমাদের, ঠিক কি হয়েছে? সুমনদা, প্রায় 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করলো ইডি। জানো যে শান্তনু সিনহা বিশ্বাসকে বারবার নোটিশ পাঠানো হচ্ছিল এবং তিনি নোটিশের হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন। আজকে সকাল 11টা 5 নাগাদ তিনি ইডি দপ্তরে আসেন এবং তারপর থেকে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। ইডি তরফে দাবি করা হচ্ছে যে শান্তনু সিনহা বিশ্বাস তিনি কিন্তু একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন, তিনি বিভ্রান্ত করার চেষ্টা করছেন এবং তিনি তথ্য গোপন করছেন। এমনকি ইডি তরফে দাবি করা হচ্ছে যে তাকে যখন ডকুমেন্ট নথি দেখানো হচ্ছে, তিনি পরিষ্কারভাবে বলছেন যে তিনি এই বিষয় নিয়ে কিছু জানেন না। তোমার মনে থাকবে যে শান্তনু সিনহা বিশ্বাসকে 3টি আলাদা মামলায় কলকাতা ইডি দপ্তর থেকে নোটিশ পাঠানো হয়েছিল। সোনারপুর যে তোলাবাজি এবং প্রতারণা মামলা, দ্বিতীয় মামলা ছিল এনআরআই কোটাতে মেডিকেল অ্যাডমিশন, এবং তৃতীয় মামলা ছিল বালিবাজারের মামলা। আজকে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে সোনাবাপুর যে প্রতারণা এবং তোলাবাজি মামলা, সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল কোর্টে তোলা হবে এবং সেই মামলায় যেটা ইডি তরফে জানানো হচ্ছে যে জয়েশ কামদার, যাকে গ্রেফতার করা হলো, তার বাড়ি থেকে একাধিক নথি পাওয়া গেছিল, ডায়েরি পাওয়া গেছিল, যেখানে শান্তনু সিনহা বিশ্বাসের নাম ছিল। এবং তারপরেই আমরা জানি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালানো হয় এবং একাধিক জায়গায়
সম্পত্তি, বেনামি সম্পত্তি রয়েছে, এমনকি ব্যাংশাল কোর্টে, ইডি স্পেশাল কোর্টে যে রিপোর্ট ইডি তরফে জমা দেওয়া হয়েছিল, সেখানে একাধিক চাঞ্চল্যকর দাবি ইডি তরফে করা হয়েছিল যে শান্তনু সিনহা বিশ্বাস একটা সিন্ডিকেট চালাতেন, অর্থাৎ একটা নেক্সাস ছিল জয় কামদারের সঙ্গে, যারা কলকাতা শহরের একাধিক জায়গায় জমি ফেক এফআইআর করে থানায় ডেকে তাদের উপরে চাপ সৃষ্টি করা হতো, তাদের ধমকানো হতো এবং সেই জমি দখল করে নেওয়া হতো এবং পুরোটাই কিন্তু প্রভাব খাটিয়ে শান্তনু সিনহা বিশ্বাস করতেন। অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাসের মদত নিয়ে জয়েশ কামদার একাধিক জায়গায় জমি দখল করেছে, ইলিগাল ট্রানজাকশন করেছে, টাকার লেনদেন হয়েছে এবং এখানেই শেষ নয়, 10 থেকে 12 জন কলকাতা পুলিশের অফিসারদের নাম পাওয়া গেছে যারা কিন্তু এই নেক্সাসে ইনভলভ ছিল। এবং আজকে সকাল থেকে যখন শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হয়, প্রথমের দিকে যেটা ইডির তরফে জানানো হচ্ছে বা ইডি সূত্রের খবর যে তিনি কোঅপারেট করছিলেন, কিন্তু যখনই তাকে এভিডেন্স দেখানো হচ্ছে, নথি দেখানো হচ্ছে এবং হোয়াটসঅ্যাপে চ্যাট, অর্থাৎ জয়েশ কামদারের যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাট রয়েছে যেখানে এফআইআর এর নাম্বার, অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে যে এফআইআর নাম্বার পাঠানো হচ্ছে এবং তারপর এফআইআর হচ্ছে এবং এখানেই কিন্তু ইডি তরফে দাবি করা হচ্ছে যে ফেক এফআইআর করে চাপ সৃষ্টি করা হতো। এবং সুমনদা, তুমি জানো যে 5 বার নোটিশ পাঠানোর পর যেহেতু শান্তনু সিনহা বিশ্বাস আসছিলেন না, তার বিরুদ্ধে এলওসি লুকআউট সার্কুলার জারি করা হয় এবং তারপর ডাইরেক্টর অফ সিকিউরিটিকে চিঠি পাঠায় ইডি তদন্তকারী অফিসারের তরফে চিঠি পাঠানো হয় এবং বলা হয় যে যেহেতু তিনি সিকিউরিটি ডিপার্টমেন্টে আছে তাকে তার সন্ধান দিতে হবে এবং তাকে ইডি দপ্তরে পাঠাতে হবে। আজকে সকালবেলা 11:05 নাগাদ যখন শান্তনু সিনহা বিশ্বাস ইডি দপ্তরে প্রবেশ করছিলেন, আমরা কিন্তু তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি কিন্তু কোনো উত্তর দেননি, কোনো রিয়াকশন দেননি। কিন্তু ইডির তরফে যেটা জানানো হচ্ছে, ইডি সূত্রের খবর, শান্তনু সিনহা বিশ্বাস তার বিরুদ্ধে কিন্তু সরাসরি যেটা অভিযোগ যে তিনি কিন্তু সিন্ডিকেটকে মদত দিয়েছেন, তিনি নিজের প্রভাব খাটিয়েছেন, আর্থিক লেনদেনে তিনি ইল্লিগাল লেনদেনে ইনভলভ রয়েছেন এবং তার কাছে কিন্তু দিনের পর দিন টাকা পৌঁছে গেছে, আর্থিকভাবে তিনি বেনিফিশিয়ারি হয়েছেন এবং কিভাবে গোটা বিষয়টা চলতো, আরও কারা কারা ইনভলভ রয়েছে সেটা খতিয়ে রাখার জন্য তাকে যখন প্রশ্ন করা হচ্ছে, ইডি সূত্রের খবর তিনি কিন্তু প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন এবং তাই জন্য তাকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে এমনই বা সিদ্ধান্ত নেন ইডি আধিকারিকরা এবং 5 মিনিট আগে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আগামীকাল তাকে কোর্টে তোলা হবে এবং কোর্টে তুলে কি কারণে তাকে গ্রেফতার করা হলো তার বিস্তারিত রিপোর্ট কোর্টে জমা পড়বে, জয় কামদারের সঙ্গে তার কি কানেকশন রয়েছে এবং এই গোটা নেক্সাসের মধ্যে কত টাকার লেনদেন হয়েছে তার বিস্তারিত তথ্য আগামীকাল কোর্টে ইডি তরফে জমা দেওয়া হবে। কিন্তু যেটা সবচেয়ে বড় খবর সুমনদা, কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস তাকে কিন্তু গ্রেফতার করা হলো একটি মামলায়। তার বিরুদ্ধে কলকাতায় 3টি মামলা রয়েছে, কিন্তু একটি মামলায় তাকে গ্রেফতার করা হলো। তোমার মনে থাকবে সোনা পাপ্পু, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ আগেই রয়েছে, এফআইআর রয়েছে, তার বাড়িতে যেদিন তল্লাশি অভিযান চালানো হয়েছিল, জয় কামদারের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়, 1,20,00,000 টাকা সেখান থেকে নগদ বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই মামলায় কিন্তু জয় কামদারের সূত্র ধরেই কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসের নাম উঠে আসে এবং আজকে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামী দিনে দেখার বিষয় হবে যে আগামীকাল যখন এই মামলার শুনানি কোর্টে হবে তখন আরো কি তথ্য ইডি তরফে কোর্টে পেশ করা হয়। সুমনদা, প্রকাশ, আমার পরের প্রশ্ন তোমার কাছে থাকবে যে এই যে তোমার পুরো বক্তব্য, তার মধ্যে একজন এই রাজ্যের এবং এই শহরের নাগরিক হিসেবে সব থেকে যেটা ডিস্টার্বিং, সব থেকে উদ্বেগে, সব থেকে খারাপ লাগার সেটা হচ্ছে, দেখো অভিযোগ তো ইডিকে কোর্টে প্রমাণ করতে হবে, ইডির দায়িত্ব, কিন্তু তুমি যেটা বলছো যে অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে তিনি কলকাতা পুলিশের একজন ডিসিপি এবং তুমি বলছো যে এই রকম ইঙ্গিত আছে যে কলকাতা পুলিশের 10 থেকে 12 জন অফিসার এই পুরো র্যাকেটটার সঙ্গে যুক্ত। আমি বলছি, বাংলা একটা প্রবাদ আছে রক্ষকই ভক্ষক, আমি বলছি সাদা বা খাঁকি উর্দিকে সাধারণ মানুষ রক্ষাকর্তার জায়গা থেকে সেই চোখে দেখেন। এই অভিযোগের ভগ্নাংশও যদি সত্যি হয়, একজন নাগরিক হিসেবে সেটা অত্যন্ত ডিস্টার্বিং এবং অত্যন্ত নাগরিক হিসেবে আশঙ্কার। মানবে এটা? এই ব্যাপারটা একটু ক্ল্যারিফাই করো যে কি বলছে ইডি, কি অভিযোগ, কিভাবে চলতো এই নেক্সাস। দেখুন সুমনদা, এর আগে যেদিন জয়েশ কামদারকে কোর্টে পেশ করা হয়েছিল, সেদিন যে রিপোর্ট ইডি তরফে জমা দেওয়া হয়েছিল কোর্টে, সেখানে কিন্তু একজন অফিসারের কথা লেখা ছিল। সিথি থানার অফিসার ইনচার্জ তিনি জয়েশ কামদারকে লিখছেন ওকে বস,
অর্থাৎ জয়কামদার তার ট্রান্সফার করিয়ে দিচ্ছে এবং সেই ট্রান্সফার অর্ডারের কপি যখন জয়কামদার সেই ওসিকে পাঠাচ্ছে, তখন সিটি থানার অফিসার ইনচার্জ একজন আধিকারিক, পুলিশ আধিকারিক, তিনি কিন্তু একজন প্রমোটার ডেভেলপারকে ওকে বস লিখে পাঠাচ্ছেন, ওকে বস বলে তাকে সম্বোধন করছেন। এখানেই কিন্তু বোঝা যায় যে কি ধরনের নেক্সাস ছিল। এবং ইডির তরফে যেটা দাবি করা হচ্ছে, ইডির তরফে দাবি করা হচ্ছে যে 10 থেকে 12 জন কলকাতা পুলিশের বিভিন্ন থানায় অফিসারদের নাম পাওয়া গেছে, হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি পাওয়া গেছে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের সঙ্গে একটা নেক্সাস ছিল। বিভিন্ন থানায় কয়েকটা থানার নাম রয়েছে, সেটা এখন তদন্তর সাথে ইডি তরফে। তুমি বলছো মারাত্মক, সেটা হচ্ছে এই নেটওয়ার্ক, এটাকেও একটা দুষ্কৃতির নেটওয়ার্ক বলবো অভিযোগ সত্যি হলে। এইটা কলকাতার একাধিক থানায় ছড়িয়ে আছে এবং একেবারে প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রকাশ। এই জন্যই কি সোনা পাপ্পু যে ফেসবুক লাইভ করে, তাকে সেই সময় অর্থাৎ সরকার বদলের আগে, মানে তৃণমূল সরকার যখন চলেছে, যখন সে ফেসবুক লাইভ করছে, কিন্তু শুধু কলকাতা পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। আজকে তুমি দেখো ডিসিপি গ্রেফতার হচ্ছেন, এখনও সোনা পাপ্পুকে পাওয়া যায়নি, অথচ সেই সময় সরকার বদলের আগে সে ফেসবুক লাইভ করেছে। আমি বলছি এবার তো পুরো মানে অভিযোগটা কিছুটা সত্যতা এখান থেকেই উঠে আসছে, মানবে তুমি? একদমই সুমনদা, ফেসবুক লাইভ একদিন না একাধিকবার সোনাপাপ্পু করেছে। একদিকে এফআইআর হচ্ছে, পুলিশের খাতা কলমে তদন্ত চলছে, খোঁজা হচ্ছে, কিন্তু সেই সময় দেখা যাচ্ছে যে সোনাপাপ্পু ফেসবুক লাইভ করছে। এমনকি যেদিন সোনাপাপ্পুর বাড়িতে তল্লাশি অভিযান চললো, সেই সময় কিন্তু পুলিশের খাতা কলমে সে ফেরার ছিল, কিন্তু ইডি সূত্রের খবর তার ঠিক আগের দিন সোনাপাপ্পু কিন্তু কসবা থানা, যে থানায় এফআইআর করা হয়েছে, তার পাশের গলিতে সে বসে একটা জায়গায় সেখানে আড্ডা মারছিল। তো এই ধরনের একটা তথ্য রয়েছে যে দিনের পর দিন কিন্তু সোনাপাপ্পু এবং তার সাংবাদিকরা তারা প্রোটেকশন পেয়েছে। এবং প্রোটেকশন কেন পেয়েছিল? এই যে নেক্সাস কাজ করত, অর্থাৎ যে নেক্সাসের কথা ইডি তরফে দাবি করা হচ্ছে, সেই নেক্সাস, সেই প্রভাব খাটানোর জন্য। এবং খুবই ইন্টারেস্টিং, মানে আরও যে চাঞ্চল্যকর দাবি ইডি তরফে করা হচ্ছে, যে গোটা তদন্ত করতে গিয়ে তারা যেটা জানতে পাচ্ছেন যে সিনিয়র সিটিজেন এই কলকাতা শহরে একাধিক জায়গায় যারা সিনিয়র সিটিজেন, যারা বয়স্ক বৃদ্ধ, তাদের যে খালি জমি থাকতো, তাদের বেসিক্যালি টার্গেট করা হতো এবং তাদের বিরুদ্ধে একটা ফেক মামলা করে তাদের থানায় ডাকা হতো, তাদের উপরে চাপ সৃষ্টি করা হতো, তাদের ধমকানো হতো এবং এমন একটা পরিস্থিতি তৈরি করা হতো। মারাত্মক, ধন্যবাদ প্রকাশ। এই খবরে আমাদের নজর থাকবে, বারবার তোমার সঙ্গে কথা বলবো। কিন্তু মানে বিস্ময়কর সেটা হচ্ছে, ভাবতে পারে নিরীহ বয়স্ক নাগরিক, তাদের ওপর চাপ সৃষ্টি করে সম্পত্তি তাকে গ্রাস করা। আমি বলছি দেখুন, প্রতিদিন এই অনুষ্ঠানের একটা পর্যায়ে আমি বলি কেস দেবেন না প্লিজ, অ্যানিমেশন দেখাই, চমৎকার সব অ্যানিমেশন। আজকে সেই কেস দেবেন না প্লিজ কে বলছেন জানেন? নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একেবারে নিজে লিখেছেন কুণাল ঘোষ। শুধু তাই নয়, তিনি পাশাপাশি বলছেন যে উত্তর এবং মধ্য কলকাতায় তাপসদা সজল ঘোষদের, মানে তাপস রায় সজল ঘোষদের বাধ্য করা হয়েছিল দল ছাড়তে, দুজনকেই রাখার চেষ্টা করে আমি ব্যর্থ হয়েছিলাম। এদিকেও আমার নজর থাকবে, কিন্তু এই নজরটা কিছুটা কেড়ে নিল, তার কারণ ওই কেস দেবেন না প্লিজ লিখছেন কুণাল ঘোষ। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শশী পাজা, তৃণমূলের রথী মহারথীরা যখন পরাজিত, তখন বেলেঘাটার রায় নিয়ে প্রথমবার বিধায়ক হিসেবে বিধানসভার অলিন্দে পা রাখলেন কুণাল ঘোষ। বৃহস্পতিবার আরেক রায় তাকে পাঠ করালেন শপথ বাক্য। আর এই গুরুত্বপূর্ণ দিনেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কুণাল ঘোষ দলের কার সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। তৃণমূলের কোনো হেভিওয়েট নেতা বা নেত্রীকে নিশানা করলেন। ঘুরিয়ে কি বলতে চাইলেন তিনি? শপথ নেবার পরই এক্স হ্যান্ডেলে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তার পোস্টে লেখেন, বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ। ধন্যবাদ মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ধন্যবাদ বেলেঘাটা কেন্দ্রের নাগরিকদের। শপথ পাঠ করালেন মাননীয় প্রোটেম স্পিকার তাপস রায়, দীর্ঘদিনের দাদা এবং নেতা। টুইট শুরু হয় ঠিকের পরের বাক্য থেকে। পোস্টে কুণাল ঘোষ লেখেন, তাপসদাকে তৃণমূলে রাখতে আমরা চেষ্টা করেছিলাম, পারিনি, দুর্ভাগ্য। পরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ব্যক্তিগতভাবে আমি তাপসদাকে ভালো বলায় আমাকে দল সাসপেন্ড করেছিল। ঘটনাচক্রে আমি আজ দলের বিধায়ক এবং শপথ বাক্য পাঠ করছি বিজেপির হয়ে জিতে আসা তাপসদার হাতে। ভাগ্যচক্র। মমতা ব্যানার্জির পছন্দের লোক, মমতা ব্যানার্জি নাকি পালস খুব ভালো বাজে,
পিপুলস পালস আর দেওয়ালের লিখন। তো দেওয়ালের লিখন কে করিবে খণ্ডন, উনি বুঝতে পারেননি, পালসও উনি খুব ভালো বুঝেছিলেন। আর তারপরে কার্বাইডে পাকা, এই ইঁচড়ে পাকা দল বাংলা তার সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাপস রায়ের কথা লিখতে লিখতেই বিজেপি বিধায়ক সজল ঘোষের প্রসঙ্গ টেনে আনেন কুণাল ঘোষ। স্পষ্টত নিশানা করেন তৃণমূলের একাংশকে। তার পোস্টের শেষ অংশে রয়েছে হোয়াটসঅ্যাপ কাঁদুনি পলিটিক্স, স্বজন পোষণ, আত্মবিশ্লেষণের মতো শব্দ। কুণাল ঘোষ পোস্টে লিখেছেন, সজল পুরপিতাও বটে। উত্তর ও মধ্য কলকাতায় তাপসদা সজল ঘোষদের বাধ্য করা হয়েছিল দল ছাড়তে। দুজনকেই রাখার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলাম। আজ তারা বিধায়ক, আমি তৃণমূলের সৈনিকই আছি, লড়াই চলবে। তবে যার বা যাদের জন্য তাপসদা, সজলদা আরো অনেকে দল ছেড়েছে, দলের ক্ষতি হয়েছে, তারপরেও একই রকম হোয়াটসঅ্যাপ কাঁদুনি পলিটিক্স করে স্বজন পোষণ চলছে, সেটা খুবই আপত্তির এবং উদ্বেগের। এভাবে চললে কর্মীরা ধৈর্য হারাচ্ছেন। তৃণমূলকে চাঙ্গা করার লড়াইতে আত্মবিশ্লেষণটাও জরুরি। আনগাইডেড মিসাইল কখন কোথায় গিয়ে কার কপালে আছড়ে পড়ে কেউ বলতে পারে না। উনি যেটা বলেছেন সেটা ঠিক, আর উনিও আমার সঙ্গে এমন কিছু করেছেন সেটা সম্পূর্ণভাবে অনৈতিক। উনি যেটা বলেছেন ঠিক কেন? আমাকে আটকানোর চেষ্টা একমাত্র উনিই করেছিলেন। হ্যাঁ, আর আমি আজকে ভীষণ 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 খুশি যে আমি সেদিন ওর কথাটা শুনিনি, তাহলে আজকে আমার চোর শুনতে হতো। উত্তর কলকাতার তৃণমূলের হেভিওয়েট সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের মনোমালিন্য বারবার সামনে এসেছে। আবার অনেকেই বলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়তি গুরুত্ব দেওয়াতে তৃণমূল ছাড়েন তাপস রায়। এই আবহে তাপস রায় প্রসঙ্গে কুণাল ঘোষের মন্তব্য ইঙ্গিতপূর্ণ, যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে কিছু বলতে চাননি। কুণাল ঘোষ আজকে অভিযোগ করেছেন তাপস রায় জোর করে পার্টি থেকে তাড়ানো হয়েছিল, কার্যত বাধ্য করা হয়েছিল পার্টি থেকে। কুণাল ঘোষের যে পোস্ট নিয়ে এত হইচই, সেই পোস্টের শেষ লাইনে লেখা, কেস দেবেন না প্লিজ। আরেকটা বড় টুইস্টও ছিল এদিন। শপথ গ্রহণের পর বিধানসভার অলিন্দে মুখোমুখি হন শুভেন্দু অধিকারী ও কুণাল ঘোষ। দুজনে হাসি মুখে সৌজন্য বিনিময় করেন। শুভেন্দু অধিকারী কুণাল ঘোষকে বলেন, কি হলো, জিতে গেলেন তো? তখন শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানান কুণাল ঘোষও। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।